গল্প লোভ। লেখনীতে সুমাইয়া আফরিন ঐশী। মাঝরাতে মা তার যুবতী মেয়েকে ভাইপোর ঘরে ঢুকিয়ে দিয়ে বলল, যেভাবেই হোক আজ লেফটেন্যান্ট ইরফান তালুকদারকে হ্যাক করবি। সেটা হোক মুখের বুলি দিয়ে নয়তো দেহ দিয়ে। অধরা মেয়েটা মায়ের প্ল্যান আটকারে ভীতু কণ্ঠে শুধালো, ইরফান ভাই কি ভুলবে আমাদের? আমার ভীষণ ভয় করছে মা। মেয়ের কথা শুনে খাক খাক করে উঠল মমতা। বলল, এত সুন্দর দেহ দিয়ে করবিটা কি, যদি একটা জোয়ান ছেলেকে নিজের প্রতি আকৃষ্ট করতে না পারস? কিন্তু ইরফান ভাই সবার মতো নয় মা। শোন অধরা, পুরুষ মানুষ রাতের অন্ধকারে নারীর দেহ পাইলে মোম হয়ে যায়। সেই দেহটা হোক সুন্দর কিংবা কুৎসিত। উপরে উপরে পুরুষ যত কঠোর হোক, এরা একবার নারীর দেহের স্পর্শ পাইলে সেই কঠোরতাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। শরীরের কামে ঠিকই ধরা দেয়। আমি কি বলছি তুই বুঝতে পারছিস? অধরে চন্মনে দুদিকে মাথা নাড়িয়ে বলল, বুঝেছি। ভেতরে ভেতরে সেও ইরফান ভাইকে নিজের করে পেতে চায়। কিশোরী বয়স থেকেই মা তাকে লেলিয়ে দিয়েছে মানুষটার প্রতি। সেই থেকেই মানুষটাকে নিয়ে ওর কত কল্পনা জল্পনা। কিন্তু আফসোস, ইরফান ভাই তার সঙ্গে সবসময় রাস্তার কুকুরটার মতো ব্যবহার করেন। কখনো অধরাতে ভুলেনি সে, ভুলেও কখনো আশকারা দেয়নি। আজ যদি মায়ের কথাতে মানুষটা যদি সারা জীবনের জন্য ওর হয়, ক্ষতি কি? এসব ভাবতেই চকচক করে উঠছে অধরার লোভাতুর দু চোখ। মানুষটাকে নিজের, একান্তই নিজের করে পাওয়ার বাসনায় যুবতী মেয়েটির বক্ষস্থল জুড়ে হিমশীতল শিহরণ বয়ে গেল। আহ, মানুষটি ওর হতে চলছে। এতটুকু ভাবতেই মেয়েটার ভেতরটা শীতল হয়ে এলো। মমতা সতর্ক চোখে আশেপাশে একবার তাকিয়ে মেয়েকে ঠেলে ইরফানের রুমে ঢুকিয়ে দিল। নীরবে আরো একবার সতর্ক করে দিল, এই ছেলেটাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না বধূ। মেয়ে তাকে আশ্বাস দিল। মমতা বাঁকা হেসে ওখান থেকে দ্রুত সরে গিয়ে সিঁড়ির পাশটাতে ঘাপটি মেরে রইল। ওর কোটিপতি বনপতির একমাত্র ছেলে লেফটেন্যান্ট ইরফান তালুকদার। ছেলেটা দেখতে যেমন সুদর্শন, তেমনি বাপ বেটা টাকা পয়সার মালিক। এক বাপের এক পুতো। কোনোভাবে একবার নিজের মেয়েকে কলকাঠি নাড়িয়ে ছেলেটার গলায় ঝুলিয়ে দিতে পারলেই রাজপুত্র, রাজ্য দুটোই থাকবে হাতের মুঠোয়। আর আজ সেটার মোক্ষম একটা সুযোগও রয়েছে। মমতার বড় বোন মৌসুমী তালুকদারের বাড়িতে আজ একটা বিশেষ অনুষ্ঠান চলছে, সেই উপলক্ষে ওরা এসেছে। এছাড়াও রয়েছে ঘরভর্তি মেহমান। এর মধ্যে কোনোভাবে যদি মেয়েটা ঘটনাটা নিয়ে এগিয়ে যায়, তাহলেই আজ রাতে মমতার দুর্দান্ত প্ল্যানটা জুৎসের মতো লেগে যাবে। এসব ভাবতেই মমতা আরো একবার বিজয়ী হাসলো আর মেয়ের সংকেতের অপেক্ষায় করতে লাগলো। অন্ধকার রুমটাতে নিঃশব্দে হাতড়াতে হাতড়াতে ইরফানের খাটের পাশে গিয়ে দাঁড়ালো অধরা। খাটের একপাশে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে কেউ। শুনশান নিশুতি রাতে অধরা মানুষটির ভারী নিঃশ্বাসের শব্দ শুনে সেই মানুষটির অস্তিত্ব অনুভব করলো। অমনি তার কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। ইরফান ভাই ফিরেছে? কখন এলো উনি? অধরার জানামতে ইরফান বাহিরে ফেরেনি এখনো। ওর তো আরো পরে আসার কথা ছিল। মানুষটা কখন ফিরল? হয়তো অধরা টের পায়নি, এই ভেবে নিজের ভাবনাগুলো থেকে বেরিয়ে এলো মেয়েটা। আগে পিছে আর কোনো কিছু না ভেবেই ঘুমন্ত মানুষটার উপর ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ সেই মানুষটা থম মেরে চুপচাপ থাকলেও যুবতী মেয়ের কামুকি আবদার উপেক্ষা করতে পারেনি। আচমকা পুরুষালী দুটো শক্ত হাত অধরার আপত্তিকর জায়গাগুলো ছুঁয়ে দিল। ইরফান ভাই তবে টোপ গিলেছে? এই ভেবেই আচমকা অধরা সাজানো নাটক মতে উচ্চস্বরে চিৎকার করে উঠল, ইরফান ভাই কি করছেন? ছাড়ুন, ছাড়ুন আমায় প্লিজ। আমার এত বড় সর্বনাশ করবেন ইরফান ভাই? মমতা এতক্ষণ তক্কে তক্কে রয়েছিল। লাগাতারি অধরার উচ্চস্বরে চিৎকার শুনতে পেয়ে সে বেরিয়ে এলো। সেই সাথে এমন ভাব করলো যেন সে কিচ্ছুই জানে না। মমতা ঘুম ঘুম ভান ধরে বিচলিত কণ্ঠে মেয়েকে ডাকলো, অধরা, এই অধরা, কি হয়েছে? কি হয়েছে, কি হয়েছে মা? বলতে বলতে দরজার সামনে ছুটে গেল মমতা। ভেতর থেকে ওদের দরজা আটকানো।
মমতা কাঠের দরজাটায় শব্দ করে মেয়ের নাম ধরে অনর্গল ডাকছে। মুহূর্তেই বাড়ি শুদ্ধ মানুষ এসে ঘিরে ধরল ওদেরকে। মাঝরাতে অধরার এলোপাতার এই চিৎকার শুনে হতবুদ্ধ তারা। সবার চোখে মুখে প্রশ্ন, সেই সঙ্গে সংশয়। ইরফান তালুকদারের রুমে অধরা কি করছে? দরজা ভেতর থেকে আটকানো কেন? ভেতরে কি চলছে? তার মধ্যে ভিড় ডিঙিয়ে মৌসুমী তালুকদার বোনের কাছে ছুটে এলো। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি হয়েছে মমতা? অধরে চিৎকার করলো কেন? মমতা কান্না জড়িত কণ্ঠে জানালো, জানি না আপা। মৌসুমী তালুকদারের কপালে গোটা 2 সূক্ষ্ম ভাত পড়ল। তার ছেলের রুম থেকে মধ্যরাতে একটা মেয়ে ইরফান ভাই বলে ডাকছে কেন? ঘটনা আজ করতে তার বেশিক্ষণ আর ভাবতে হলো না। তবুও তিনি জানেন তার ছেলে কখনো এমন কিছু করবে না। ছেলের প্রতি অগাধ বিশ্বাস তার আছে। তার ছেলেটা যে একটু অন্যরকম। তাহলে ঘটনা কি? মৌসুমী এর কাল বিলম্ব না করে দরজা থেকে মমতাকে সরিয়ে দিয়ে নিজেই মিহিস্বরে ডাকলো অধরাকে। ভেতরে কি হয়েছে অধরা? দরজাটা খোলো মা। বেশ কিছুক্ষণ পর ভেতর থেকে দরজা খুলে দিল অধরা। মুহূর্তেই দরজা ডিঙিয়ে হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলো এক ঝাঁক প্রশ্নবিদ্ধ মানুষ। পুরো রুম এখনো অন্ধকার। মৌসুমী এসে ত্রস্ত রুমের লাইট অন করে দিল। মুহূর্তেই আলোকিত রুমটাতে এক অবিশ্বাস্য ব্যাপার ঘটে গেল। রুমে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ কিছু সময়ের জন্য বাক্যহারা হয়ে গেল। খাটের মাঝখানে শটান হয়ে শুয়ে আছে এক যুবক। তার পুরো শরীরটাতে চাদর টানা, মুখটাও দেখা যাচ্ছে না। এদিকে রুমের এক কোনায় ভয়ার্ত এলোমেলো কাপড়ে অধরাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। এরপর আর ঘটনা বুঝতে কারো বেশিক্ষণ লাগলো না। মুহূর্তেই রুম ভর্তি মানুষগুলোর মধ্যে চলল তুমুল উত্তেজনা, চাপা মুখ চাওয়াচাবি। এসবের সবকিছু উপেক্ষা করে মৌসুমী এসে দ্রুত অধরাকে একটা বিছানার চাদর দিয়ে গায়ে রেখে দিল। অধরা ততক্ষণ খালাকে জড়িয়ে ধরে ডুকরে উঠল, খালামণি। মৌসুমী তালুকদার মেয়েটাকে বুকের মাঝখানটাতে টেনে নিল। এর মাঝে পাশ থেকে গম্ভীর কণ্ঠে মৌসুমীর শাশুড়ি ইসাবেলা অধরাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, এই মেয়ে, তুমি ইরফানের রুমে কি করে এলে? তোমার তো ইরাদের সঙ্গে ঘুমানোর কথা ছিল। অধরার সেই উত্তর ছিল ঠোঁটের আগায় সাজানো। সে বেশ রইসা বলল, আসলে এক রুমে এতজন শোয়াতে আমার খুব গরম লাগছিল, তাই আমি একটু বাহিরে আসছিলাম। এরপর ইরফান ভাইয়ের রুমে উকি দিয়ে দেখি রুমটা খালি। তাই আমি আর ইরাদের কাছে না গিয়ে এখানেই শুয়ে পড়েছি। তাছাড়া আম্মু বলছিল ইরফান ভাই আজ রাতে বাসায় ফিরবে না, সেই ভেবেই আমি এখানে শুয়েছিলাম। কিন্তু উনি বলতে বলতে ফের কেঁদে ফেলল অধরা। এর পরেরটুকু বুঝতে কি আর কারো অসুবিধা আছে? মেয়ের ইঙ্গিত বুঝতে পেরে পাশ থেকে মমতা বেগমও মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল, হা হুতাশ শুরু করলো। সবটা দেখে গর্জে উঠল ইশতিয়াক তালুকদার। তার বাড়িতে এসব কি চলছে? বিছানায় শুয়ে থাকা যুবকটির এত বড় সাহস! কে সে? ইরফান? মাঝরাতে অধরার দিকে হাত বাড়িয়েছে? এত অধপতন হয়েছে ওর? ইশতিয়াক তালুকদার তীব্র ক্রোধ নিয়ে ছেলের দিকে এগিয়ে গেল আর ছুঁড়ে ফেলল যুবকটির গায়ে থাকা চাদরটি। মুহূর্তেই অনাকাঙ্ক্ষিত আর অপ্রত্যাশিতভাবে বেরিয়ে এলো একটি মুখ। ইরফানের জায়গায় রয়েছে তালুকদার বাড়ির চাকরটি। ইশতিয়াক তালুকদার যেন হাফ ছেড়ে বাঁচল, সেই সঙ্গে মানুষটা ভারী বিষয় হলো। সে বিরুষ কণ্ঠে বার্কায় কাউরাল, আরাফাত, আরাফাত, তুমি এখানে? আরাফাত থরথর করে কেঁপে উঠল। সবটা দেখে মমতার মাথায় যেন বিশাল আকাশটা ভেঙে পড়ল। এসব কি হয়ে গেল? ইয়া আল্লাহ! বেচারা মমতা হতবুদ্ধ হয়ে মাথা ঘুরিয়ে মেঝেতে ধপাস করে পড়ে গেল। অধরা আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে উঠল, না! সবাই যখন এদের নিয়ে ব্যস্ত, আচমকা শুট বুট পরিহিত গমগমে আওয়াজের রুমে উপস্থিত হলো এক যুবক। গায়ে তার এখনো পেশাদার ইউনিফর্ম। তাকে দেখে ভিড়ের মাঝ থেকে হাসল সাময়িক একটি মুখ।
সেই অবয়বের মেয়েটা দ্রুত ছুটে এসে যুবকটির পাশে দাঁড়ালো, মিহি কণ্ঠে ডাকলো, ইরফান ভাই। নিস্তব্ধতায় প্রতিটি প্রাণী শুট বুট পরিহিত গমগমে আওয়াজ যায় যেন এক যুদ্ধবাজের পদচারণা। তার প্রতিটি পদক্ষেপে পথটা কেঁপে ওঠে, আর সেই শব্দেই ভেঙে যায় নীরবতা। ক্ষণে ক্ষণে তাজা হয় এক নতুন শক্তি, সাহসের উন্মেষ। রুমের প্রতিটি মানুষ মুহূর্তের জন্য সেই শব্দে থমকে যায়, দৃষ্টি চলে যায় দরজার সামনে দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া সুঠাম দেহের যুবকটির দিকে। তার হালকা চেহারা, মসৃণ ফর্সা ত্বকে উজ্জ্বল বর্ণটা সবার নজরে পড়ে, ক্লিন সেভ করা মুখটাতে ছড়িয়ে ছিটিয়ে আছে গম্ভীর এক ভাব। মাথায় ছোট ছাটের সোজা চুলগুলো সুন্দরভাবে সাজানো, যা তার পরিষ্কার চেহারার সঙ্গে একদম মানানসই। তবুও যুবকটির ঘোলাটে চোখ দুটোতে রয়েছে এক অদ্ভুত গভীরতা, যেন তার ভাবনাতে, দৃষ্টিতে নতুন নতুন কোনো রহস্য লুকিয়ে আছে। এই রহস্য বোঝার ক্ষমতা যে সাধারণ মানুষদের ধরাছোঁয়ার বাইরে, তাও স্পষ্ট। আচমকা আগমনকারী এই যুবকটির গায়ে পেশাদার ইউনিফর্ম, আর মাথায় সঠিকভাবে বসানো ক্যাপ, যা তার সৈনিক সত্তাকে আরো প্রাধান্য দিল। ছেলেকে দেখিয়ে মা সবার আগে এগিয়ে আসলো, চোখে তার উদ্বেগের ছাপ। সেভাবেই মা আনমনে স্বরে বললেন, কখন এলে বাপ? তুমি আজ মেসে যাওনি? ইরফান মায়ের দিকে একবার শান্ত চোখে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, আমি তো কয়েকটা দিন ছুটিতে ছিলাম মা, তাই ইমার্জেন্সি ডিউটি শেষ করে সরাসরি বাসায় চলে এসেছি। মৌসুমী তালুকদার আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ইরফান মাকে থামিয়ে দিল। সবার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে টান টান সোজা হয়ে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, হোয়াট আর ইউ অল ডুইং ইন মাই রুম? আস্ক এভরিওয়ান টু লিভ রাইট নাও মা। আই অ্যাম ভেরি টায়ার্ড। আই নিড সাম রেস্ট। আই উইল টক টু ইউ লেটার। মৌসুমী তালুকদার এরপর আর ছেলের কথা পিঠে কিছু বলল না। সবাইকে চলে যেতে বলল। ইশতিয়াক তালুকদার আরাফাতকে আসামির ন্যায় শক্ত হাতে ধরে নিয়ে গেল বসার ঘরটাতে। যাবার আগে আরাফাত একবার ইরফান তালুকদারের দিকে নিষ্পাপ চোখে দেখালো। এরপর মনে মনে কি বলল, ইরফান ভাই, আমি নির্দোষ, আমাকে বাঁচান। হয়তো বলল, যা কোনো কিছুই ইরফানের দৃষ্টির অগোচর হলো না। ইরফান ভাইকে দেখে অধরার গুনগুন করা কান্নার স্বরটা আরো স্পষ্ট হলো, ক্ষণে ক্ষণে নাক টানার শব্দটা বাড়ল। সেদিকে ভুলেও একবার তাকালো না ইরফান তালুকদার। অধরে নিজের নিচু মাথাটা আরো নিচু করে নেয়। ইরফান ভাইয়ের দিকে আজ আর একবারও তার তাকানোর সাহস হচ্ছে না। এতগুলো মানুষের সামনে লজ্জায়, অপমানে তার ইচ্ছে করছে মরে যেতে, অথবা এক ছুটে কোথাও পালিয়ে যেতে। কিন্তু সে উপায় নেই। বড় খালা তার হাতটাও ধরে রেখেছেন, তাকেও নিয়ে এসেছেন বসার ঘরটাতে। তার পিছনে পিছনে বিপর্যস্ত এলোমেলো চেহারায় মমতা এলো। তার মাথাটা এখনো ভনভন করে ঘুরছে। হায় আফসোস, নিজ হাতে নিজের মেয়েটার কি সর্বনাশটাই না সে করল। মধ্যরাতে তালুকদার বাড়ির বসার ঘরটাতে আজ মানুষজনে পরিপূর্ণ। সেখান থেকে বাদ পড়েনি ছোট বড় বাড়ির একটি প্রাণ। ওদের সবার ভেতরেরই চলছে চাপা উত্তেজনা। কি হয়েছে, এরপর কি হবে? পরবর্তী কার্যকলাপ দেখার জন্য সকলে মুখিয়ে আছে, কিন্তু কারো কথা বলার সাহস হচ্ছে না। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বাড়ির বড় কর্তা ইশতিয়াক তালুকদারের মুখপানে। মানুষরা ভয়াবহ রকমের রেগে আছেন। কিছুক্ষণের জন্য শুনশান নীরবতায় আচ্ছন্ন বসার ঘর। ঘরটার মাঝখানে দাঁড়িয়ে আছে আরাফাত। অন্য পাশে জর্সর হয়ে দাঁড়িয়ে আছে অধরা। ওদের দুজনের মাথাটাই নত। আরাফাত তীব্র ত্রাসে রীতিমতো ঘামছে, অধরা কাঁপছে। ওদের কাঁপাকাঁপির মাঝে হঠাৎ ইশতিয়াক তালুকদার বজ্রকণ্ঠে সর্বপ্রথম আরাফাতকে প্রশ্ন করল, তুমি ইরফানের রুমে কি করছিলে আরাফাত? তুমি জানো না ইরফানের রুমে কাউকে ঢোকার অনুমতি নেই? আরাফাতের ভয়ের তো মুখটা আরো আমসি হয়ে এলো। ছেলেটার হাঁটুতে কাঁপন অনুভব হলো। অজানা এক ভয় মনের মাঝে তল্লি তল্লে চেপে বসল। সেটা কিরকম ভয়? স্বজন হারানোর ভয়, আশ্রয় হারানোর ভয়।
আরাফাতের মতো রাস্তায় পড়ে থাকা এতিম শিশুকে তালুকদার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন মৌসুমী তালুকদার। শুধু আশ্রয় না, মায়ের জায়গা দিয়ে বুকে জড়িয়ে নিয়েছিলেন। সেই সঙ্গে মা ডাকার অধিকারও দিয়েছে বিলাসবহুল জীবন। পড়ালেখার সুযোগটা বাদ পড়েনি এতে। আরাফাতের স্পষ্ট এখনো মনে আছে, ফুটপাতে বসে সদ্য বাবা মা হারা আরাফাত খুব কাঁদছিল। কোথায় যাবে, কি করবে, কি খাবে, কে ঘুম পাড়িয়ে দিবে ওকে? এসব নিয়ে যখন ছোট্ট আরাফাত দিশেহারা হয়ে কাঁদছিল, মা মা বলে ডাকছিল, ঠিক কিছুক্ষণ পরই একজোড়া স্নেহময়ী কোনো মায়ের হাত তার কাঁধ ছুঁয়ে বলল, তুমি কাঁদছ কেন বাবা? তোমার মাকে খুঁজে পাচ্ছ না বুঝি? আরাফাত তখন অঝোর কেঁদে কেঁদে আগন্তুক নারীটিকে বলে দিল, জানো, আমার মা নেই, তুমি আমার মা হবে। মৌসুমী তালুকদারের মাতৃমনি অমনি বাচ্চাটার কথা ধাক্কা খেল। কেমন ভারী ভারী কথা বলছে ছেলেটা। আমার মা নেই, এর থেকে ভারী শব্দ আর পৃথিবী আছে? বাচ্চা ছেলেটার মায়াময় চেহারা আর মায়াময় আবদার সে উপেক্ষা করতে পারেনি। সকল ফর্মালিটি পূর্ণ করে সেদিনই আরাফাতকে তালুকদার বাড়িতে নিয়ে আসেন মৌসুমী। এরপর থেকেই ছোট্ট মায়াভরা বাচ্চাটাকে নিজের ছোট ভাইয়ের জায়গাটা দিয়ে দিলেন ইরফান। প্রথমে প্রথমে তালুকদার বাড়িতে ইরফান ও মৌসুমী ছাড়া কেউই তাকে পছন্দ করতেন না। ধীরে ধীরে ওর আচরণে বাড়ির সকলে মুগ্ধ হলো। এরপর থেকে ওর আর কিছুরই কমতি রইল না। বাড়ির সবাই এতিম আরাফাতকে ভালোবাসা দিয়েছে। পূর্ণাঙ্গ একটি পরিবারের অভাব ঘুচিয়ে দিয়েছে। দিয়েছে স্বাধীনতা, ছেলে হিসেবে কাঁধে তুলেও দিয়েছে কিছু দায়িত্ব। আড়ালে আবডালে বাহিরের মানুষেরা আরাফাতকে তালুকদার বাড়ির কাজের লোক বললে ও জানে তালুকদার বাড়ির দ্বিতীয় ছেলে সে। ইরফানের ছোট ভাই, ইরার বড় ভাই। ওদের দুই ভাইয়েরই তো একটিমাত্র আদরের বোন ইরা। এছাড়াও রয়েছে আস্ত একটা কাজিন মহল, রয়েছে বন্ধু মহল। আরাফাতও এদের সবাইকে বড় আপন করে নিয়েছে। এরপর তো ভালোই যাচ্ছিল আরাফাতের দিনগুলো। তবে এই ঝড় নতুন করে আবার কেন এলো ওর জীবনে? জীবন থেকে কি কম হারিয়েছে আরাফাত? এবার বুঝি ওর থেকে শেষ আশ্রয়টুকু কেড়ে নিতে চাইছে নিয়তি। তার বেলায় নিয়তি এত নিষ্ঠুর। এসব ভাবতে ভাবতেই আরাফাতের চোখ জোড়া চিকচিক করে উঠল। এরই মাঝে আচমকা আবারও ইশতিয়াক তালুকদারের হুঙ্কার শোনা গেল, কথা বলছো না কেন ইডিয়ট? আমি কিছু জিজ্ঞেস করছি না? আরাফাত ভয়ে ভয়ে একবার মায়ের মুখের দিকে তাকায়। মৌসুমী ইশারায় ছেলেকে আশ্বাস দিল যেন, সত্যিটাই বলো বাবা, আমি জানি তুমি নির্দোষ। আরাফাত এতে একটু ভরসা পেল। শুকনো ঠোঁট জোড়া একবার ভিজিয়ে জড়ানো কণ্ঠে আওড়াল, আমি সন্ধ্যা থেকে ইরফান ভাইয়ের সাথে ছিলাম বড় আব্বু। হঠাৎ ভাইয়ের উপর মহল থেকে ইমার্জেন্সি ডাক পড়লো আর ভাইয়া তখনই চলে গেল। আমি আর একা একা কি করব, বন্ধুর বাসায় যাচ্ছিলাম ঘুমানোর জন্য। কেননা আমার রুমে বড় ফুপা আর মেঝো ফুপা আগেই ঘুমাচ্ছিল। বড়দের মধ্যে ঘুমাতে আমার অস্বস্তি লাগছিল। তাই ভাবলাম রাতটা বন্ধুদের সাথে কাটাবো, কিন্তু ভাইয়া যেতে দিল না। বারণ করে বলল, কোথাও যেতে হবে না, তুই বরং আজ আমার রুমটাতেই ঘুমাস, আমার রুম তো খালি পড়ে আছে। আমি আর ভাইয়ের কথা অগ্রাহ্য করতে পারিনি। আমি বাসায় এসে খেয়ে আগে আগে ভাইয়ের রুমে গিয়ে ঘুমাচ্ছিলাম। কিন্তু এতটুকু বলেই থামলো আরাফাত। ফাঁকা ঢোক গিলল বার কয়েক। তার মধ্যে ইসাবেলা অধৈর্য হয়ে বলল, কিন্তু কি? আরাফাত ফোঁস করে শ্বাস টেনে বলল, হঠাৎ হঠাৎ মাঝরাতে অধরা কোনো কথাবার্তা ছাড়াই ভাইয়ের রুমে এলো আর আকস্মিক ঘুমন্ত আমার উপর আক্রমণ করে বসলো। আবার নিজেই চেঁচাল। উপস্থিতি সবার বিস্মিত চোখের দৃষ্টি পড়ল এবার অধরার উপর। তবে কি মেয়েটা আরাফাত বা ইরফানকে ফাঁসাতে চাইছে? অধরা নিজের পিঠ বাঁচাতে আচমকা চেঁচিয়ে উঠল, আরাফাত ভাইয়া মিথ্যা বলছে, মিথ্যা বলছে। আমি আগে ওই রুমে ঘুমিয়েছিলাম। আরাফাত এটা টের পেয়ে আমার ঘুমের সুযোগ নিচ্ছিল। উপস্থিত সবাই পড়ল এবার মহাদ্বিধায়। ইশতিয়াক তালুকদার থম মেরে বসে রইল সিঙ্গেল সোফায়।
ছেলে মেয়েদের এসব শুনতেও তার অস্বস্তি লাগছে। বাকিরাও একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করলো। এদিকে আরাফাত ও অধরের চাপা তর্ক চলতে রইল। কাকে বিশ্বাস করবে ওরা? কে অপরাধী? এছাড়াও বিষয়টি বড্ড লজ্জাজনক। সুনামধন্য তালুকদার বাড়ির জন্য তো এটা আরো বড় অসম্মানজনক। সবাই যখন ভাবনার জগতে ডুবে যাচ্ছিল, আচমকা বাঁকা হাসল ইসাবেলা। অধরের কথার পিঠে দাদি চাপা স্বরে বলল, আরাফাত যখন তোমার ঘুমের সুযোগই নিচ্ছিল, তাহলে আমি সেটার স্বেচ্ছায় করার একটা সুযোগ করে দেই। কি বল অধরা? দাদির ইঙ্গিত বুঝতে পেরে অধরা হকচকিয়ে উঠল। ভ্যা ভ্যা করে কেঁদে ফেলল। কিছু বলবেও তার আগেই দাদি মমতার দিকে তাকিয়ে বলল, আমাদের মানিজ্যত তো যা যাওয়ার গেলেই। মমতা, তোমার কাছে আমি একটা প্রস্তাব রাখি। তোমার মেয়েকে আমি আমার নাত আরাফাতের জন্য চাচ্ছি। মমতা চমকালো, ভরকালো। এতক্ষণ ধরে থম মেরে দাঁড়িয়ে থাকা মমতা মুখ খুলল। ভারী বিস্ময় নিয়ে এসে বলল, আপনি কি বলছেন মামিমা? বাড়ির চাকরের জন্য আপনি আমার মেয়েকে চাচ্ছেন? ইসাবেলাও খাক খাক করে উঠল। মুখ সামলে কথা বলো মমতা। তুমি তাকে চাকর বলছো? আরাফাতকে? তুমি জানো না আরাফাত এখন এই বাড়ির ছেলে। তোমার মেয়ের ভাগ্য ভালো যে আমি এরপরও তাকে তালুকদার বাড়ির বউ করতে চাইছি। আরাফাতের জন্য কেন চাইছেন আমার মেয়েকে? ইরফানের জন্য চাইতে পারলেন না? মমতার মুখের এ বাক্য সরাসরি বলার সাহস হলো না। গিলে ফেলতে হলো এ কথা। কিছু উপায়ান্তর না পেয়ে সেই ইসাবেলার বড় মুখের কথা খানা অতি তুচ্ছতাচ্ছিল্য করল। বলল, চাকর বাকর যতই তালুকদার বাড়ি ছেলে হোক, তার রক্ত তো আর পরিবর্তন করা যাবে না। আরাফাতও আর কখনো ইরফান তালুকদার হবে না। চাকর তো চাকরি হয়। থেমে নেই ইসাবেলাও। মমতাকে কঠিন কিছু কথা শোনালো। সেই সঙ্গে এটা বলে ফেলল, এত কিছুর পরও তোমার এই অসভ্য মেয়ে কে বিয়ে করবে? আমি কিছু বুঝি না ভাবছ? আমি মুখ খুললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মমতা। আবারও বললাম, তোমার মেয়েকে বিয়ে দেওয়ার এটাই শেষ সুযোগ। মমতা পড়ল অথৈজলে। একমাত্র মেয়েকে কিনা শেষমেশ নাম পরিচয়হীন একটা চাকর শ্রেণীর ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। সে কি করল? নিজের হাতেই নিজের মেয়েটাকে শেষ করে ফেলল। আসলেই তো সবটা জেনে শুনে এরপর ওর মেয়ে কে বিয়ে করবে? মমতা অতি শোকে পাথর হয়ে গেল। সবটা শুনে অধরে চেতনাহীন হয়ে পড়ল। একে তো মান সম্মান সব এলো, এর উপর কিনা বিয়ে করতে আরাফাতকে। এদিকে ইসাবেলা তার সিদ্ধান্তে অটল। ইশতিয়াক তালুকদার, মৌসুমী তালুকদার সহ বাড়ির মেঝো ও ছোট বউ চুপ করে রইল। মায়ের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মতো দুঃসাধ্য ওদের নেই। সবাই যখন নিজ নিজ জগৎ নিয়ে ভাবছিল, আচমকা সেখানে শোনা গেল ইরফান তালুকদারের গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। হোয়াটস গোয়িং অন হিয়ার? দাদি আপু, তুমি একটা ডিসপিকেবল, ইম্পোলাইট গার্লকে তালুকদার বাড়ির বউ হতে রিকোয়েস্ট করছো? হোয়াট কোয়ালিফিকেশনস ডাজ শি হ্যাভ টু বি মাই ব্রাদার্স ওয়াইফ? উত্তপ্ত মরুর বুকে এক ফোঁটা শিশির বিন্দু পড়লে যেমন প্রশান্তি ছড়িয়ে পড়ে, আকস্মিক ইরফান তালুকদারের আগমনে আরাফাতের পক্ষেও তেমনি এক শীতল হিমস্রোত বয়ে গেল। অকুল জলের গভীরে দাঁড়িয়ে সে আরো একবার অনুভব করল, তার হয়ে প্রতিবাদ করার জন্য অন্তত তার একজন বড় ভাই রয়েছে, যে অগ্নিস্রোতের মধ্যে দাঁড়িয়ে থেকে বিশ্বাসযোগ্য, যাকে ভরসা করা যায়। তিনি অটল, অবিচল, এক বিশাল বটবৃক্ষের মতো, যার ছায়ায় দাঁড়িয়ে আরাফাত আজ নির্ভর বোধ করছে। ছেলেটা এতক্ষণ পর এক দীর্ঘশ্বাসে শান্তি অনুভব করল। উফ, এতক্ষণ তো ওর শ্বাসটাই গলার কাছটাতে এসে আটকেছিল। না অধরাকে ফেলে দিতে পারছিল, না গিলতে পারছিল। দাদি আপুর মুখের উপর না বলার মতো সেই সাহস কি ওর ছিল? কখনো না। একমাত্র ইরফান ভাইয়া ছাড়া এই সাহসের কার আছে? আদৌ কারো আছে কি? আরাফাত এতক্ষণ পর নত যেন মাথাটা তুলল। একরাশ স্নিগ্ধতা নিয়ে ভাইয়ের মুখের দিকে চাইল। ভিড়ের শেষ মাথায় লম্বা চওড়া উঁচু মাথাটা সবার আগে তার চোখে পড়ল।
অপ্রত্যাশিতভাবে ইরফানকে এখানে দেখে মমতা বার কয়েক ফাঁকা রোগ গিলল। অজানা এক ভয়ে তার বক্ষস্থল আরো একবার কাঁপল। চেতনাহীন অধরারও ততক্ষণে হুঁশ ফিরেছে। এতক্ষণে ইরফান এদিকটাতে চলে এসেছে। নিজের সামনে ইরফান ভাইকে দেখে পুনরায় থরথর করে কাঁপল মেয়েটা। আচ্ছা, ইরফান ভাই সব জেনে যায়নি তো? বুকের মাঝে লালনকৃত ত্রাসের মাঝে অধরে জড়ানো কণ্ঠে আওড়াল। আমি কিছু করিনি ইরফান ভাই। ইরফান ভাইয়ের তো মেয়েটাকে দেখে বাঁকা হাসল। অথচ তার চোখ মুখে সবসময়ের থেকে ও আর অতিরিক্ত কাঠিন্য ভাব বিরাজমান। কেমন অদ্ভুত সব আচরণ করছে ছেলেটা, যা উপস্থিতি কারোই চোখ এড়াল না। এর মধ্যে তাকেও হিমশীতল কণ্ঠে ইসাবেলা প্রশ্ন করল, হয়েছেটা কি ইরফান? তুমি হঠাৎ আমার সিদ্ধান্তের মধ্যে বাগড়া দিতে এলে যে? কি হয়েছে? এটা তো আমি না বরং অধরাই বলবে। ইরফান ভাইয়ের ঠান্ডা স্বরের শীতল হুমকি শুনে অধরার কপালে বিন্দু বিন্দু ঘামের কণা জমা হলো। মেয়েটা ফ্যাকাশে মুখে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। এর মধ্যে ইরফান এসে টান টান সোজা হয়ে তার মুখোমুখি দাঁড়ালো। বেশ ঠান্ডা স্বরে বলল, অধরা, একটু আগে আমার রুমে ঠিক কি হয়েছিল? অধরা ফ্যাকাশে মুখে বলল, আমি জানি না ইরফান ভাই। আই রিপিট অধরা, একটু আগে কি হয়েছিল? তুই স্বেচ্ছায় বলবি নাকি আমি আমার রুম থেকে ল্যাপটপ নিয়ে আসব? তুই বোধহয় জানিস না আমার রুমের প্রতিটা কোণায় কোণায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। ইরফানের চোখের দৃষ্টি শান্ত, শীতল কণ্ঠ, অথচ চোয়াল শক্ত। ছেলেটা ভয়াবহ রকমের রেগে আছে কি? মৌসুমী তালুকদার ছেলেকে আলবেছে একবার পর্যবেক্ষণ করে নিল। এরপর অত্যন্ত কোমল গলায় বলল, শান্ত হও ইরফান, ছেড়ে দেও, মেয়েটা ভয় পাচ্ছে তোমাকে। তুমি আমাকে শান্ত হতে বলছো মা? তুমি জানো এরা তোমার ছেলেকে আর ফাঁসাতে চাইছিল? গমগমে আওয়াজে ইরফানের বলা শব্দগুলো রুমের প্রতিটি কোণায় কোণায় প্রতিধ্বনি হলো। শুনশান নীরব রুমটাতে আরো একবার লোকের গুঞ্জন ভেসে এলো। অধরা অনুভব করলো তার নিঃশ্বাস আটকে আসছে, পুরো শরীর আসর হয়ে আসছে। এই কোন পাপের মাঝে আটকে গেল অধরা? শেষ সময়ে এসে কিনা নিজের পাতা ফাঁদে নিজেই আটকে গেল। কি করবে অধরা? চুপ থাকবে? কিন্তু পরে যদি ইরফান ভাই সত্যি সত্যি তার এসব কৃতকর্ম সবাইকে দেখায়? এমনিতেই তো তার আর ইজ্জতের কিছু অবশিষ্ট রইল না, এরপরও কি আরো একবার নিজের ইজ্জত হারাবে সে? গল্পের আসল লেখিকা সুমাইয়া আফরিন ঐশী। এই যে এতগুলো চোখ তার দিকে কেমন কেমন করে তাকিয়ে আছে, অধরার তো এক্ষুনি মরে যেতে ইচ্ছে করে। এরপর একই ঘটনা পুনরাবৃত্তি হলে আদৌ সে বাঁচতে পারবে? না, অধরা আর সেরকম রিস্ক নিতে রাজি হলো না। মেয়েটা শুকনো ঠোঁট জোড়া একবার জিভ দিয়ে ভিজিয়ে কাপা কাপা কণ্ঠে শুধালো, আমি কিছু করিনি ইরফান ভাই, আমাকে দিয়ে করানো হয়েছে। মৌসুমী তালুকদার বিস্মিত কণ্ঠে জানতে চাইল, কে করিয়েছে? অধরা নিজের মায়ের দিকে আঙুল তুলে ইশারা করল, আম্মু। এরপর কি হয়েছে? কি করিয়েছে তা আর কাউকে বলতে হলো না। শিক্ষিত বিচক্ষণ তালুকদার বাড়ির প্রতিটি সদস্য সে রহস্য বুঝে নিয়েছে নিজ নিজ উদ্যোগে। পুরো বসার ঘরটাতে অমনি বিষয়ের ভিড় জমল। কতগুলো চোখের দৃষ্টি আটকে গেল মমতার দিকে। মমতা অবলীলায় মাথা নিচু করে নিল, পা দিয়ে ফ্লোর খামচে ধরল। তবুও মমতার চোখ এড়ালো না বোনের সেই ঘৃণিত দৃষ্টি, মেয়ের চোখের অঝোর পানি। মমতা হঠাৎ অনুভব করল তার জগতের সব পাপ একত্রিত হয়ে তাকে গিলে ফেলছে। আর মমতা কোনো কুলকিনারা পাচ্ছে না, কেবল ডানা ঝাপটাতে ভেতর থেকে ফালা হয়ে যাচ্ছে। হঠাৎ রাগে দুঃখে অপমানে তার নিঃশ্বাস আটকে আসছে। মমতা মরে যাচ্ছে, তীব্র যন্ত্রণা তার সারা শরীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে। এই কেমন যন্ত্রণা হচ্ছে ভিতরটাতে। বাঁচা গেল না আর। আচমকা পিনপতন বসার ঘরটাতে তীব্র এক শব্দ হলো। মমতা গালে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে উঠল। চোখ তুলে তাকিয়ে বুঝল তার গালখানাতে বড় বোন সজোরে এক থাপ্পড় বসিয়েছে।
মমতা তো শব্দটিও করতে পারল না। লজ্জায় আরো একবার মাথা নিচু করতে হলো। তার মধ্যেই শোনা গেল মৌসুমী তালুকদারের কঠিন স্বর। তোর এত অধপতন হয়েছে মমতা? ছি ছি, তোকে বোন ভাবতেও আমার গা গুলিয়ে বমি পাচ্ছে। তোরা এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার বাড়ির ত্রিসীমানাটাও আজ থেকে তোদের জন্য নিষিদ্ধ। আর কখনো যেন আমার ছেলেদের আশেপাশে তোদের ছায়াটা না পড়ে। সাবধান মমতা। গো এওয়ে, গো এওয়ে, লিভ, লিভ। অপমানে মমতার চোখে জল চলে এলো। এলোপাথারি পায়ে মমতা তালুকদার বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেল। তার পেছনে পেছনে অধরাও মাথা নিচু করে বেরিয়ে গেল। হঠাৎ তার কানে প্রতিধ্বনি হলো ইরফান তালুকদারের কণ্ঠস্বর। ইরফান তালুকদারকে লোভনীয় কাম দিয়ে কখনো নিজের করে পাওয়া যায় না, মেয়ে। ইরফানদের অর্জন করতে হয় নিঃশব্দ আরাধনা আর নির্ভেজাল প্রেম দিয়ে। ইরফানের বলা স্পষ্ট বাক্যগুলো শুনে পাশ থেকে একটি অষ্টাদশী সম্মুখ ততক্ষণে বিড়বিড় করে উঠল। দরকার হলে আমি আরো কয়েক যুগ প্রেমের আরাধনা করব, তবুও আপনাকে পাওয়ার লোভ আমি ছাড়ছি না, ইরফান ভাই। ইরফান কি শুনতে পেল অষ্টাদশী মেয়েটার সেই তীব্র অনুভূতি? হয়তো শুনল। সে তীক্ষ্ণ চোখে একবার তাকালো রুমের কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা সেই শ্যামময় মেয়েটার মুখপানে। আচমকাই তাদের নীরব দৃষ্টি বিনিময় হলো একবার। অমনি শুকনো ঠোঁটে হাসলো সিধা মেয়েটা। এক্ষণের পুরোটা সময় ধরে তার জানটা গলার কাছটাতে এসে আটকেছিল। যখন ঘুম ঘুম চোখে সে শুনল ইরফান ভাইয়ের রুম থেকে মেয়েলি এক চিৎকার, অমনি তার ছোট্ট মনটা ভয়ে আজ হলো। সে কি ভয়? অদ্ভুত এক ব্যথা, প্রিয় হারানোর উৎকণ্ঠা। কিশোরী মনে লালন করা সেই গাঢ় অনুভূতি। মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি সব তছনছ হয়ে যাচ্ছিল। সিদরাতুল মুনতাহা শেষ হয়ে যাচ্ছিল। এরপর সব যেতে যেতেও আবার ম্যাজিকের মতো সবকিছু মানুষটা ঠিক করে দিল। ভাবতেই মেয়েটা গাল ভরে হাসলো, বুক ভরে স্বস্তির শ্বাস টানল। আরো একবার ছোড়া চোখে ইরফান ভাইকে দেখে নিজের রুমটার দিকে ছুটে গেল। উপস্থিত বাকি সবাই এইমাত্র তিনজন মানুষের ছুটে চলার দৃশ্যটা কেবল নীরব দর্শকের মতো দেখল। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় সবাই যেন স্তব্ধ হয়ে গেছে। বসার ঘরটা নীরব, নিঃশব্দ, নিঃশ্বাসের শব্দটুকু স্পষ্ট শোনা যায়। কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। চোখে বিস্ময়ের ছায়া, মুখে থমকে থাকা অভিব্যক্তি। কারো আঙুল শক্ত হয়ে গিয়েছে, কেউ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। সময়টা যেন এই মুহূর্তে থমকে গেছে, শব্দহীন এক অদৃশ্য আবরণে ঢেকে গেছে চারপাশটা। তারই মাঝে মাথা নিয়ে দাঁড়িয়ে আছে মৌসুমী তালুকদার। বোনের করা ঘৃণ্য কাজের ভার যে এবার তার কাঁধে নেমে এসেছে। সবার সামনে লজ্জায় অবনত সে, অথচ বলতে গিয়ে কিছু বলতে পারছে না। মুখের কথা ফুটছে না, শব্দগুলো আটকে আছে। একবার আলবেছে মায়ের দিকে তাকায় ইরফান। মায়ের চোখে কোনো অভিব্যক্তি নেই, যেন মানুষটা শত প্রশ্ন আর অপমানের ভার একসঙ্গে নীরবে বয়ে চলেছে। চাপা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে মায়ের পাশে এসে দাঁড়ায় ইরফান। ঘর জুড়ে ছড়িয়ে থাকা গুমট নৈশব্দ বিদীর্ণ করে তার কণ্ঠস্বর। গভীর অথচ দৃঢ় স্বরে সে বলে ওঠে, আমার মায়ের দিকে কেউ আঙুল তুলতে যাবে না। তার বোন যা করেছে তার দায়ভার মা বহন করবে না। সবার জন্য আজকের নাটকের পরিসমাপ্তি এখানেই। গেম ইজ ওভার। এখন যে যার রুমে চলে যান। ঘর জুড়ে আবারও নীরবতা নেমে আসে। কিন্তু এবার সেই নীরবতার ভার অন্যরকম, একটি অপ্রতিরোধ্য দৃঢ়তার ছায়া ফেলে রেখে যায় ইরফানের শেষ বাক্য। কেউ আর কিছু বলে না, দাঁড়িয়ে রয়। ফের ইসাবেলা আরো একবার সবাইকে যে যার রুমে যাওয়ার কথা বলে নিজেও চলে যান ওখান থেকে। একে একে সবাই চলে গেল, শুধু মাকে ঘিরে দাঁড়িয়ে রইল ইরফান, আরাফাত আর ইরা। হঠাৎ তিন ভাই বোন একসঙ্গে মাকে চারপাশ থেকে নীরবে জড়িয়ে ধরল। আরাফাত মায়ের কাঁধে মাথা রেখে আদুরে সুরে ডাকল, মা, মা। মা চুপচাপ ওদের দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে রইলেন। ক্লান্ত দৃষ্টি, তবু চোখের কোণে একরাশ মায়া। ছেলে মেয়েদের আদুরে স্পর্শে, তাদের নিঃশব্দ সান্ত্বনায় মায়ের মলিন ঠোঁট জোড়ায় হঠাৎ মৃদু হাসি ফুটল। কত অপমান, কষ্ট,
দুঃখ সব যেন এক নিমেষে হালকা হয়ে গেল এই এক টুকরো ভালোবাসায়। মৌসুমী হঠাৎ অনুভব করলো এরা তার এক টুকরো সুখ। তালুকদার বাড়ির গেটের সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে মমতা। তীব্র গাজালা অপমানে মাথাটা তার বনবন করে ঘুরছে। এত রাতে কোথায় যাবে সে? গাড়ি নেই, হাতে টাকা নেই, রাস্তায় মানুষ নেই, কেবল রয়েছে নিঃশব্দ আর ল্যাম্পপোস্টের ফিনফিনে আলো। মমতা কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের পথটায়। তারই পিছনে রক্তশূন্য ফ্যাকাশে মুখে নির্জীব হয়ে দাঁড়িয়ে আছে অধরা। মেয়েটা হঠাৎ অনুভব করলো তার কিছু পাওয়া হলো না। গল্পের আসল লেখিকা সুমাইয়া আফরিন ঐশী। না ইরফান ভাইকে, না নিজের নিজস্ব সত্তাটাকে। ছোটবেলা থেকে মায়ের আঁচলের তলায় থেকেছে সে। মা যা বলেছে, যা বুঝিয়েছে সেটাই সে দুদিকে মাথা নাড়িয়ে মেনে নিয়েছে। আর আজ সে মায়ের কথাতেই সব হারিয়েছে। এত লজ্জা, অপমানের দায়ভার নিয়ে তার বাঁচতে ইচ্ছে করছে না, একটু বাঁচতে ইচ্ছে করছে না। থেকে থেকে কেবল নিঃশ্বাসটা আটকে আসছে। অধরে কেমন অতল ভাবনায় তলিয়ে যাচ্ছে। আচমকা মেয়ের গালে ধারণ করে চর বসায় মমতা। তার এতক্ষণের সমস্ত রাগ ক্ষোভ উবড়ে নিয়ে বলে উঠল, শুয়োরের বাচ্চা, তোকে দিয়ে একটা কাজও ঠিকঠাক হয় না। তখন ভালো করে দেখে নিবি না ওখানে কে আছে? গিয়ে চাকরাটার উপরেই ঝাঁপিয়ে পড়তে হলো। আমার বোঝা উচিত ছিল তোরা ফকিন্নি জাত, তোদের পেটে ঘি হজম হবে না। খামাখা আমার রেপুটেশনটা নষ্ট হলো। রাজ্য আর রাজপুত্র দুটোই হাতছাড়া হলো। অধরা গালে হাত দিয়ে ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর তার মনে হলো তার মা একজন সাইকো মহিলা অথবা মানসিক রোগী, নয়তো টাকা লোভী একজন নোংরা মস্তিষ্কের উদ্ভট মহিলা, যার কোনো মান সম্মান নেই, বিবেক নেই। এদের কাছে টাকাটাই সব। অধরা আর ক্ষণে ক্ষণে বুঝলো তার মা নিজ হাতে তার জীবনটা নরকে ফেলে দিয়েছে। তার বাবা মধ্যবিত্ত হলেও তার সম্মান ছিল, তাদের ঘরে শান্তি ছিল, কিন্তু আজ সব শেষ। অধরে চট করে মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, তোমার করা পাপের জালে আমি আটকে গিয়েছি মা। আই হেট ইউ, আই হেট ইউ মা। নিজের প্রতি মেয়ের চোখে মুখে ঘৃণার তোপে ছারখার হয়ে গেল মমতা। আচমকা তার দুনিয়াটা থমকে গেল। অদ্ভুত এক যন্ত্রণায় ভেতরটা দোগত হলো। তেজওয়ালি মমতা ফুসফরে নিভে গেল। এই কি করলো সে? মেয়ের ভালো চাইতে গিয়ে সবচেয়ে খারাপটাই করলো সে। ছি, নিজের প্রতি এত তার ঘৃণা হচ্ছে। নিজের মুখে থুতু ফেলতে ইচ্ছে করছে। সব হারিয়ে মমতা অনুভব করলো লোভ মানুষকে পুরোপুরি নিঃশেষ করে দেয়। এরপর তার কিছু থাকে না, সে কিছু পায় না। এই যে সেও সব 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 হারালো। সন্তানের চোখের ঘৃণা নিয়ে মমতা সারা জীবন কিভাবে কাটাবে? কিভাবে বাঁচবে সে? এই ঘৃণার ভার যে তার আজীবন বইতে হবে। কিছুক্ষণ হলো ফজরের আজানের স্নিগ্ধ ধ্বনি ভোরের নীরবতা ভেঙে ছড়িয়ে পড়ছে ধরনের বুকে। সাদা দফেফে বিছানায় শটান শুয়ে আছে এক যুবক, মাত্রই দু চোখ বুঝেছে। কিন্তু তার আগেই বিছানার পাশ থেকে বেসুরো শব্দ তুলে বেজে ওঠে ফোনটা। বিরক্তিতে যুবকটির কপালে ভাঁজ পড়ে একপাশে কুকড়ে গিয়ে হাত বাড়ায় সে, ঘুম আর বাস্তবতার মাঝে সে বিরক্তিকর টানাপোড়েন নিয়ে। স্ক্রিনে তাকিয়ে সংক্ষেপে লেখা লেফটেন্যান্ট কর্নেল শাহেদ ইলিয়াস নামটাতে নজর পড়তেই তার মস্তিষ্ক পুরোপুরি সচল হলো। এই লোকটা প্রফেশনালের দিক থেকে তার স্যার হয়, আনপ্রফেশনালের দিক থেকে মেজো চাচা। হঠাৎ এই ফজরের দিকে উনি কল করলো কেন? যুবকটি এর কাল বিলম্ব না করে ফোন রিসিভ করে গম্ভীর কণ্ঠে শুধালো, হ্যালো মেজো আব্বু। অপাশ থেকে একটি গম্ভীর কণ্ঠে শোনা গেল, দিস ইজ লেফটেন্যান্ট কর্নেল শাহেদ ইলিয়াস স্পিকিং। ইরফান ফোঁস করে শ্বাস টানল। এই লোকটা সবসময় তাকে বিভ্রান্ত করতে পছন্দ করে। যখন ইরফান প্রফেশনাল ভাষায় স্যার বলেন, তখন উনি বলেন আই অ্যাম এট দিস মোমেন্ট ইউর মেজো আব্বু। আর যখন ইরফান কথোপকথনটা একটু বেশি আনুষ্ঠানিক করতে যায়, তখন উনি পুরো উল্টোটা বলেন। মানুষটার সঙ্গে কথা বললে ইরফানের জন্য সবকিছু বিভ্রান্তিকর হয়ে পড়ে।
শাহেদ ইলিয়াস সঠিক সময়ে ইরফানকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করতে থাকে, বিশেষ করে যখন দাম্ভিক ইরফান তালুকদার গম্ভীর কণ্ঠে সরি স্যার বলে, তখন সেটা সে বেশ উপভোগ করে। ইরফান সবকিছু বুঝলেও প্রফেশনাল দিক থেকে তার তকমা আটকে যায়, আর তাই আজও তাকে বলতে হলো, সরি স্যার, আই অ্যাম লেফটেন্যান্ট ইরফান তালুকদার লিসেনিং। কিন্তু আজ ব্যাপারটা ভিন্ন। ওপাশ থেকে কর্নেল শাহেদ ইলিয়াস অত্যন্ত গম্ভীর কণ্ঠে বললেন, লেফটেন্যান্ট ইরফান, get to the tactical headquarters immediately. This is an emergency. I am ordering you, move quickly. ইরফানের আর ছুটিতে থাকা হলো না, দেশের কাজে ডাক পড়ল। সে কোনো প্রকার দেরি না করে দ্রুত সশ্রদ্ধ কণ্ঠে বলল, রোজার দ্যাট স্যার, আই এম অলরাইট নাও। সাত ভোরে পুরো তালুকদার বাড়ি ঘুমন্ত, শুধু জেগেছেন বাড়ির 3 গিন্নি, ইরা আর ইসাবেলা। যৌথ পরিবার হওয়ার সুবাদে ওরা সবাই একসাথেই থাকছেন। ইসাবেলার 3 পুত্র, বড় পুত্র ব্যারিস্টার ইশতিয়াক তালুকদার, মেজ পুত্র লেফটেন্যান্ট কর্নেল শাহেদ ইলিয়াস, ছোট পুত্র ডক্টর ইয়াসিন ফারুক। এছাড়াও ওনার রয়েছে 3 জন কন্যা, 3 ছেলে, 3 বধূ আর তাদের ছেলে মেয়ে নিয়ে বিশাল তালুকদার পরিবার। স্বামী মরার পর ইসাবেলাই দক্ষ হাতে পুরো পরিবারের নেতৃত্ব দিয়েছেন। ওনার ছেলে মেয়েরা বড় বড় সাহেব হলেও মায়ের মতামতকে এখনো সম্মানের সঙ্গে প্রাধান্য দেন। দক্ষ হাতে প্রস্তুত ব্যাকপ্যাক গোছগাছ করে নিজের কর্মস্থানে যাওয়ার জন্য রেডি ইরফান। সকালে নাস্তাটা খাওয়ার জন্য অপেক্ষা করল না ছেলেটা। কোনো কথাবার্তা ছাড়াই ফজরের সময়টাতে ছেলেকে বিদায় দিতে মায়ের মনটা বিষিয়ে যাচ্ছে। মা ছলছল চোখে ছেলের কাছে অবুঝায় আবদার করল, এক্ষুনি চলে যাবে বাপ, কোনোভাবে আর 2 দিন থেকে যাও না। মায়ের অবুঝ আবদার শুনে ঠোঁট এলিয়ে অল্প স্বল্প হাসল ইরফান। আলুছে মাকে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলল, নট পসিবল মা, উপর মহল থেকে অর্ডার এসেছে। দিস ইজ অ্যান ইমার্জেন্সি। মা তবুও মানছে না। মায়ের মন তো। সে আবারও বলল ভীষণ মন খারাপ নিয়ে, তুমি আজই চলে যাচ্ছ ইরফান? আগামীকাল বাড়িতে একটা অনুষ্ঠান আর তুমি থাকবে না? আমার ভীষণ খারাপ লাগছে বাবা। 8টা মাস পর তুমি বাড়ি এলে, অথচ 2 দিনও আমার কাছে থাকলে না। ইরফান মাকে এবার আলতো জড়িয়ে ধরল। মায়ের ডান হাত নিজের মুঠোবন্দি করে চুমু খেল। বুক ফুলিয়ে বলল, তুমি কোনো সাধারণ মা নও মা, তুমি একজন সৈনিকের মা। তাদের এত ইমোশনাল হতে নেই জানো না? একজন সৈনিকের কাছে সবকিছুর ঊর্ধ্বে তার দেশ, দেশের মানুষ এবং তার দায়িত্ব। মা চোখের জল মুছে ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন, যেন সমস্ত কষ্ট সয়ে নিয়ে ছেলের পথ চলায় কখনো বাধা হতে না চান। কিন্তু অবাধ্য চোখজোড়া থামে না। ছুঁয়ে ছুঁয়ে জল পড়ে ভিজিয়ে দিচ্ছে ছেলের কাঁধটা। একজন সৈনিকের মা হওয়া যেমন গর্বের, তেমনি যন্ত্রণার এবং আতঙ্কের। তাদের সন্তানের জীবন অজানা, অনিশ্চিত। আজ যে সন্তান সশরীরে তার কাছে ফিরে এসেছে, আগামীকাল যে সে কাফনে মুড়ে আসবে না, এমন কোনো নিশ্চয়তা নেই। দেশ ও দেশের জন্য তাদের জান দিতে হলেও পিছিয়ে যায় না তারা। পিছিয়ে যাওয়ার নিয়ম যে তাদের নীতির বাইরে। ইরফান মাকে আগলে ধরে ফোঁস করে শ্বাস টানল। হাত ঘড়িতে একবার সময় দেখে নিল। মা কাঁদছে। তাকে এভাবে ফেলে যেতে ইচ্ছে করে না। আবার দেরি করার মতো সময় নেই। ইরফান অসহায় বোধ করে তাকালো দাদির মুখপানে। ইসাবেলা অমনি পুত্র বধূকে ধমকিয়ে উঠল, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই বড় বউ? ছেলেটা চলে যাচ্ছে আর তুমি তাকে কাঁদিয়ে দুর্বল করে দিচ্ছ। আমাকে কখনো দেখেছ ছেলেদের সামনে এমনভাবে কাঁদতে? একজন সৈনিকের মা হতে হলে চোখের জলে নয়, বুকের জোরে শক্ত থাকতে হয়। মা হতে হবে, কিন্তু গর্বের সঙ্গে, দুর্বলতার সঙ্গে নয়। তুমি তোমার ঘরে যাও বড় বউ। মৌসুমী তালুকদার নিজেকে সামলে ছেলেকে ছেড়ে দিল। কিন্তু ঘরে আর গেল না। নাক টানতে টানতে দরজার এক কোণে দাঁড়ালো। নিচু স্বরে শাশুড়ি মাকে বলল,
আমি আপনার মতো এত শক্ত নই, আম্মা। ইসাবেলা গোপনে চাপা দীর্ঘশ্বাস ছাড়ল। আসলেই কি সে এত শক্ত? সবাই তার শক্ত খোলস দেখল, কিন্তু আড়ালে আবদেলা তার শ্বাসরুদ্ধকর কান্নার ভানকে দেখল না। যদিও সে সুযোগ উনি কাউকে দেননি। ইসাবেলা আর কথা বাড়ালো না। নাতিকে দুটো ভালোমন্দ বলে গেট অবধি এগিয়ে দিতে গেল। তার পিছনে পিছনে আরাফাতও এলো। এতক্ষণে সেও ঘুম থেকে উঠে গিয়েছে। ইরফান যাওয়ার আগে শেষবার মাকে বলল, তুমি মন খারাপ করিও না, মা। আমি এই তো তোমার পাশাপাশি থাকছি এখন। চট্টগ্রাম সেনানিবাস থেকে আমাদের বাসার পথটা বড়জোর 1 ঘন্টার। এরপর আমি সুযোগ পেলেই তোমাকে দেখে যাব। মা জানে ছেলে তার সেই সুযোগ পাবে না। ওদের মিশন ফিশনের অভাব আছে নাকি? হুটহাট পোস্টিং বদলায়। আবার কোথায় কোন দিকে ছুটতে হবে কে জানে। তবুও মা ছেলেকে বলল, সাবধানে থেকো বাবা। মা তোমার ফেরার অপেক্ষা করবে। ইরফান মুচকি হেসে পা বাড়ালো সামনের পথটায়। গেটের কাছে আসতেই তার মনে হলো কি যেন আর মিসিং। ইরফান আরো একবার হাত ঘুরে দেখল। অহেতুক বাড়ির আশপাশটায় তাকালো। হুট করেই সেখানে লুঙ্গি হাতে উঁচিয়ে দৌড়ে আসলো শাওন। ইয়াসিন ফারুকের একমাত্র ছেলে সে। বাচ্চাটাকে কিছুদিন আগেই সুন্নাতুল খতনা করানো হয়েছে। আগামীকাল সেটার আবার অনুষ্ঠান হবে। শাওনের শখ। বাচ্চাটা খুব চঞ্চল, দুষ্টু বটে। এই বয়সে এত বেপরোয়া। গল্পের আসল লেখিকা সুমাইয়া আফরিন ঐশী। একমাত্র ছেলের আবদারে বড় অনুষ্ঠানের আয়োজনই করেছে ওর বাবা মা। এর মধ্যে কি একটা বিশ্রীর ঘটনা ঘটেছে। কিন্তু অনুষ্ঠান থামিয়ে রাখা যাবে না। সবাইকে দাওয়াত দেওয়া শেষ। এত ভোরে শাওনকে এখানে দেখে শাহনাজ পারভীন ছেলেকে ধমকে উঠল, তুমি এখানে কেন এসেছো শাওন? বাবা তোমাকে হাঁটতে নিষেধ করছিল না? শাওন মায়ের কথা গ্রাহ্য করলে তো। সে এসে ছোট ছোট হাত দিয়ে ইরফান ভাইয়ের হাঁটু ঝাপটিয়ে ধরল। আদুরে স্বরে ডাকল, ও ইরফান ভাই। ইরফান মৃদু হেসে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল। শাওন আবারও বলল, তুমি চলে যাচ্ছ ইরফান ভাই? আমার ছোট পাখির অনুষ্ঠান খেয়ে যাবে না? পাশ থেকে আরাফাত অবাক হয়ে একই শব্দ আওড়াল, ছোট পাখি, ছোট পাখি। এই ছোট পাখিটা কি রে? এটার আবার অনুষ্ঠানও হয় নাকি? শাওন ছোট ছোট মুখে একরাশ বিরক্তি নিয়ে বলল, ওমা, তুমি ছোট পাখি চেনো না? তোমার ছোট পাখি নেই নাকি আরাফাত ভাইয়া? আরাফাত বোকা বোকা কণ্ঠে বলে বসল, না তো। তোর ছোট পাখিটা একটু দেখাতো ভাই। দেখি কোনটাকে ছোট পাখি বলে। শাওন ফট করে নিজের লুঙ্গিটা উঁচিয়ে আরাফাতকে দেখিয়ে ফোকলা দাঁতে হেসে বলল, এই যে দেখো আমার ছোট পাখিটা। একদম ছোট হয়ে গেছে। এটাতে খুব ব্যথা জানো? আরাফাত ফাঁকা রোগ গিলল। এতক্ষণে সবটা বুঝতে পেরে মুহূর্তেই তার মুখটা লজ্জায় নত হয়ে গেল। ভাই বোন, মা চাচিদের সামনে ইরফানও লজ্জায় এদিক সেদিকে চাইল। সেই সাথে ভাইয়ের দিকে কটমট করে তাকালো। যদিও প্রথমে এরকম উদ্ভট শব্দ শুনে সেও বুঝতে পারছিল, কিন্তু যতক্ষণে বুঝলো ততক্ষণে আরাফাতকে আর থামানো গেল না। দুটোই বাদায় মা। ছেলের উদ্ভট কথাবার্তা, তার হালচালে বড় বড় ছেলেদের সামনে বেজায় লজ্জায় পড়ল শাহনাজ পারভীন ও ওদের মেজো মা আফসানা। শুধু মিটমিট করে হাসছে ইসাবেলা ও ইরা। তার মধ্যে শাহনাজ নিজের ছেলেকে পুনরায় ধমক দিল। নাক মুখ কুঁচকে বলল, ছি, এসব কি পচা কথা? এই, তুমি এগুলো কই থেকে শিখেছ? শাওন ফোকলা দাঁতে হাসছিল। মায়ের ধমকে তার মুখটা চুপসে গেল। সে আর কাল বিলম্ব না করে বলল, মমো, আই ডোন্ট নো। আমাকে এসব সিধা আপু শিখিয়েছে। আপু বলেছে ছেলেদের এটার নাম ছোট পাখি, আর এটার অনুষ্ঠান করলে সেটাকে বলতে হয় ছোট পাখির অনুষ্ঠান। আচ্ছা মমো, আপু কি আমায় ভুল শিখিয়েছে? তুমি আমায় বকছো কেন? শাওনের সহজ সরল স্বীকারোক্তি। সিদ্রা নামটা শুনি নাক কুচকায় ইরফান। মেয়েটা এত উদ্ভট।
এর মধ্যে খেপে যায় মেঝমা। বড় মেয়েটা তার এত বাদর, আজ ধরবে সে। শয়তানটা আজ শুধু ঘুম থেকে একবার উঠুক, একদম উচিত শিক্ষা দিবে। সেই সঙ্গে ওদের বাপটাকেও একটা শিক্ষা দিতে হবে। দুটো মাত্র মেয়ে তার, সিদ্রা আর মিথিলা। দুটো মেয়েকেই ওদের বাপ আদর দিতে দিতে বাদর বানিয়েছে। মুখ অব্দি চাদর টেনে বেঘর ঘুমাচ্ছিল সিদ্ধরা। আচমকা কেউ তার সাধের ঘুম ভেঙে দিল। কেউ খুব তাড়াহুড়ো করে জানালো, তোর লেফটেন্যান্ট চলে যাচ্ছে সিদ্ধরা, তুই এখনো ঘুমোচ্ছিস? ঘুমকাতুরে সিদ্ধরা প্রথমে কথাটা আমলেই নিল না, কিন্তু কেউ যখন ধাক্কাধাক্কি শুরু করলো তখন বিরক্ত চোখে তাকিয়ে দেখলো এরা দাঁড়িয়ে আছে। ওরা দুজন সমবয়সী, একই ঘরে থাকে, আর চুলোচুলি সম্পর্ক কম নয়। অমনি সিদ্ধরা বিরক্ত স্বরে বলল, ঘুমাতে দে তো, বা ল। মরছে কে এই ভোরবেলায়? রাতভর তো নাক ডাকিস, আমি একদম ঘুমাতে পারি না। এখন একটু শান্তি দে পইন। ইরা ঝঙ্কার তুলল, মুখ বাঁকিয়ে হনহন করে আবার বাইরে চলে গেল। তার এত কিসের ঠেকা? তার এত ঠেকা পড়েনি তো। সিদ্ধরা বোনের থেকে নিস্তার পেয়ে আবারও গলা অব্দি চাদর টেনে ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আচমকা মনে হলো ইরা কি যেন বলছিল। লেফটেন্যান্ট সাহেব চলে যাচ্ছে মানে? কোথায় যাচ্ছে উনি? অমনি ধরফড়িয়ে উঠে বসলো সিদ্ধরা। আচমকা বাইকের হর্ন কানে যেতেই দৌড়ে বারান্দায় চলে গেল মেয়েটা। মুহূর্তেই তার মুখখানা অন্ধকার হয়ে এলো, চোখের কোটরে জল জমল। প্রতীক্ষার দীর্ঘ 8টা মাস। অপেক্ষারত এক প্রেমিকের ন্যায় সেও মানুষটাকে এক নজর দেখার জন্য দিন গুনছিল। কত সেই অপেক্ষার পর মানুষটা এলো, আবার চলেও যাচ্ছে। এতদিন পর এলো, অথচ তাকে দুটো দিনও মন ভরে দেখা হলো না। সিদ্ধরার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এতদিন যে কথা জমিয়ে রেখেছিল সে, যে অনুভূতি বুকে পুষে রেখেছিল, সেটা এবারও বলা হলো না। চোখের সামনে ইরফান ভাই একটু একটু করে মিলিয়ে যাচ্ছে, দূরে, আরো দূরে, অথচ সে দাঁড়িয়ে আছে একটুখানি ভালোবাসার ওজন নিয়ে, যা কখনো প্রকাশ পায়নি। মেয়েটার চোখের কোণ বেয়ে নীরব জল গড়িয়ে পড়ল। ঠোঁট কাপল, গলা ধরে এলো, তবুও মৃদু স্বরে ফিসফিস করে বলল, এবারও বলা হলো না, ইরফান ভাই, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। ইরফানও না, ছেলেটা একটা বারও পিছনে তাকালো না। যদি তাকাত, তাহলে দেখতো কয়েক জোড়ে ছলছল চোখ তার চলে যাওয়াকে নিঃশব্দে বিদায় জানাচ্ছে। ইরফান জানে সেই চোখগুলো এখনো তার দিকেই তাকিয়ে আছে। জানে এই মায়া ছিন্ন করা এত সহজ নয়। ওই যে ঘোলাটে একজোড়া বিশেষ চোখ, সেই মেয়েটা যে প্রতিবার চুপচাপ দাঁড়িয়ে থাকে, একটিবারও কিছু বলে না, তবুও তার চোখ বলে দেয় না বলা হাজারো কথা। কত আকুতি ভরা সেই চোখ। কিন্তু একজন সৈনিক জানে তার পথটা শুধু সামনে। তাদের পিছনে তাকানোর নিয়ম নেই। টানা 26 ঘন্টা নির্ঘুম কাটিয়েছে শাহেদ ইলিয়াস। কাঁধে তার সরকারের বিশেষ এক মিশনের ভার। মাত্রই মেজর, ক্যাপ্টেন সহ মোট 12 জন লেফটেন্যান্ট নিয়ে শেষ করেছে গুরুত্বপূর্ণ এক মিটিং। রাত 1টায় মেজরের নেতৃত্বে 12 জন সৈন্য প্রস্তুত। মিশন শুরু হতে যাচ্ছে। এর মধ্যে একজন রয়েছে লেফটেন্যান্ট ইরফান তালুকদার। কিন্তু কোথায়, কি উদ্দেশ্যে? উপরমহলের বিশেষ কয়েকজন ছাড়া এখনো সেসব কেউ জানে না। হয়তো পরবর্তী মিটিংয়ে তারাও জানবে। শুধু ইলিয়াস জানে এই অভিযানের পর সবকিছু আর আগের মতো থাকবে না। সৈনিকদের জীবন রয়েছে মহা সংশয়ে। তবুও সৈন্যদল প্রস্তুত। প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। গোপনীয়তা বজায় রেখে পরিকল্পনা এগিয়ে চলছে, শ্বাস নেওয়ারও সময় নেই। মিনিটের মধ্যে পরবর্তী পদক্ষেপ আসবে, আর ইলিয়াস জানে একটি সামান্য ভুলও মিশনের জন্য বিপদ ডেকে আনতে পারে। সমস্ত সিদ্ধান্ত সতর্কভাবে নিতে হবে, কারণ মিশনটির সাফল্য বা ব্যর্থতা এখন কেবল তাদের উপর নির্ভর করছে। উপরের নির্দেশনার সঙ্গে সবকিছু মিলিয়ে না আসলে শৃঙ্খলা ভেঙে পড়বে। টেনশনে ইলিয়াসের মাথাটা ধপধপ করছে। দীর্ঘ 26 ঘন্টার নির্ঘুম কাজের পর শরীরটা একরাশ ক্লান্তিতে থিতিয়ে পড়েছে। মিশনের চাপ,
দায়িত্বের ভার, প্রতিটি মুহূর্তে সতর্ক থাকার প্রক্রিয়া, সব মিলিয়ে তার মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। সে একটু বিশ্রাম নিতে চায়, কিন্তু কাজের ভিড়ে সে সেসব চায় না কিছুই। মানুষটা মনে প্রাণে কেবল চায় মিশনটা সাকসেস হোক, কোনো মায়ের কোল আর খালি না হোক। হাতে এতগুলো প্রাণের ভার নিয়ে তো আর ঘুমানো যায় না। ঘুম কি আসে? অবশেষে সামান্য বিশ্রামের জন্য মানুষটা নিজের চেয়ারটাতে একটু গা এলিয়ে দিল। দুটো চোখের পাতা আর কেবলই বন্ধ হতে চায়। কিছু সময়ের জন্য সে নিশ্চুপ হয়ে বসে থাকে, যেন এক মুহূর্তের শান্তিতে ডুব দিতে পারে। তবে ঠিক তখনই বিশ্রীভাবে খটখট করে উঠল ব্যক্তিগত মুঠোফোনটা। ইলিয়াস খানিকটা বিরক্ত বোধ করলেও ফোনের স্ক্রিনে সিদরাতুল মুনতাহা নাম দেখে বাবারও মুখে অজান্তেই স্নিগ্ধ হাসি ফুটে উঠল। অন্য কেউ হলে এই মুহূর্তে উনি কখনো ফোন রিসিভ করতেন না, বরং বিরক্তিতে দু চারটা গালি মুখ দিয়ে বেরিয়ে আসত। কিন্তু এখন ব্যাপার ভিন্ন। মেয়েকে বাবা ফেরায় কি করে? ফোন রিসিভ করার সাথে সাথে মেয়ের কণ্ঠে শোনা গেল, গুড মর্নিং বাবা। মুহূর্তে ইলিয়াসের মনের মধ্যে এক মিশ্র অনুভূতি চলতে থাকলো। মেয়েরা তার প্রাণের স্পর্শ, একটু হাসি, এক টুকরো আদর, টুকর ক্লান্তির মাঝেও এক টুকরো স্বস্তির শ্বাস। বাবার ঠোঁটে সেইভাবেই হাসি ঝুলিয়ে বলল, গুড মর্নিং মা। আমি কি তোমাকে বিরক্ত করলাম বাবা? লাস্ট 3 দিনেও তুমি আমাকে একটিবার কল করনি। লাস্ট 2 মাসের মধ্যে তুমি একটাবারের জন্য বাসায় আসনি। মেয়ের কণ্ঠে গাঢ় অভিমান, যা শুনে মিনমিন করে বাবা মেয়ের অভিমান ভাঙাতে ব্যস্ত হয়ে গেল। কৈফিয়ত দিবার ভঙ্গিতে বোঝালো, ক্ষমা চাইল। আমি ভীষণ ভীষণ দুঃখিত মা। লাস্ট 3 দিন আমি প্রচুর ব্যস্ত ছিলাম, তবুও আপনাকে কল দেওয়া উচিত ছিল আমার। আপনি আপনার ছেলেকে শেষবারের মতো ক্ষমা করে দিন আম্মাজান। এমন ভুল আর কখনো হবে না। মেয়ের অভিমান এতেও টলল না। সেদিন তার কত জ্বর গেল, তবুও বাবা সেভাবে খোঁজ নেয়নি, একবার দেখতে আসেনি। মেয়েটা ফের ভেজা কণ্ঠে শুধালো, আচ্ছা বাবা, তোমার কাছে নিজের প্রফেশনাল বড় নাকি নিজের সন্তান বড়? এই মুহূর্তে মেয়ের কথাখানা এমন ছিল, যা শাহেদ ইলিয়াসের মতো এক অভিজ্ঞ সৈনিককেও ভীষণভাবে ব্যথিত করে তুলল। দীর্ঘ সময় ধরে কঠোর শৃঙ্খলায় যিনি নিজের সবকিছু উৎসর্গ করেছেন, তার কাছে এই প্রশ্ন, নিজের পেশা বড় না নিজের সন্তান, এটা ছিল এক অমীমাংসিত দ্বন্দ্ব। একজন সৈনিকের কাছে বোধ হয় এটাই দুনিয়ার সবচেয়ে কঠিন প্রশ্ন। ইলিয়াস কিছুক্ষণ সময় নিয়ে বলল, একজন সৈনিক হিসেবে অবশ্যই আমার কাছে আমার দায়িত্ব বড়, আমার দেশ বড়, এবং দেশের মানুষ বড়। একজন বাবা হিসেবে অবশ্যই আমার কাছে আমার সন্তান বড়। তাহলে কি দাঁড়ায় জানো মা? আমার কাছে দুটোই বড়। বাবারও কথায় সিদ্রার অভিমান একটু নরম হয়ে এলো, কিন্তু গলল না। সে ফের অভিযোগ করল, আগামীকাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান চলছে, সবার বাবারা এসেছে। শুধু তুমি আসনি বাবা। তোমার কি আমাদের জন্য একটা দিনের সময় হয় না? ইলিয়াস থম মেরে রইল, কিছু বলল না। সময় নিয়ে মেয়েদের অভিযোগের কমতি নেই, তবুও তার কিছু করার নেই। নিজের দেশ ও দায়িত্বের প্রতি সে সর্বদাই জাগ্রত। বাবারও বলারও অপেক্ষা করল না সিদা। ভোর থেকেই তার মেজাজ খারাপ। মেয়েটা সেভাবেই বাবাকে হম্বিতম্বি দিয়ে বসল। বাবা তুমি তো এলেই না, ছুটিতে ইরফান ভাই এলো, তাকেও 2 দিন থাকতে দিলে না কেন বাবা? আগামীকাল বাড়িতে অনুষ্ঠান, এটা তুমি জানো না? তাকেও ফোন করে নেওয়া লাগে। দিস ইজ অ্যান ইমার্জেন্সি মা। আমার কিছু করার নেই। সিদা ক্ষুব্ধ হয়ে চুপ রইল। জগতে কি শুধু তাদেরই ইমার্জেন্সি কাজ? দুনিয়ায় আর কেউ ইতো কাজ টাজ করে না। মেয়ের রাগ বুঝতে পেরে ইলিয়াস কোমল গলায় মেয়েকে ডাকল, মা। সিদরা বিরস কণ্ঠে বলল, বলো বাবা। ইলিয়াস মৃদু হাসল, একটু রয়েছে বলল, একজন সৈনিকের কাছে ডিফেন্সের পেশাটা শুধু তার পেশায় নয়, বরং তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ, এক বিশাল গর্ব এবং সম্মানের।
এটি শুধু শৃঙ্খলা, সাহস এবং আত্মত্যাগের প্রতিনিধিত্ব করে না, বরং একটি ধৈর্যের পরীক্ষা বটে। আমি বুঝি, একজন সৈনিকের মায়ের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য এই পেশা শুধুমাত্র কাজ নয়, এক অবিরাম সংগ্রামের প্রতিচ্ছবি। তাদের প্রতিটি মুহূর্তে থাকে অপেক্ষা, উদ্বেগ এবং প্রার্থনা, কারণ তারা জানে তাদের প্রিয়জন দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের সর্বস্ব দিয়ে সংগ্রাম করছে। তাদের এই স্যাক্রিফাইসের মধ্যেই দেশ নিরাপদ থাকে, আর তোমাদের মতো লক্ষ সন্তান নিশ্চিন্তে ঘুমায়। মা, তুমি তো একজন সৈনিকের মেয়ে, তাই না? তুমি যদি এখনই এতটুকু অপেক্ষায় অধৈর্য হয়ে যাও, তাহলে কি হবে? অপেক্ষা শিখতে হবে, দূরত্বকে মেনে নিতে হবে। ধরো, ভবিষ্যতে তুমি যদি জীবনসঙ্গী হিসেবে একজন লেফটেন্যান্টকে চাও, তাহলে তোমাকে আরো বেশি ধৈর্যশীল হতে হবে। তোমাকে শিখতে হবে কিভাবে অপেক্ষা করতে হয়, কিভাবে দূর থেকেও ভালোবাসা প্রকাশ করা যায়। বাবারও কথা খুব মন দিয়ে শুনছিল সিদ্রা। কিন্তু শেষ সময়ে বাবা কি বলল? কিসের ইঙ্গিত দিল? বাবারও কথার অর্থ বুঝতে পেরেই মেয়েটা এলোমেলো হয়ে যায়। তীব্র লেজে মাথাটা নুয়ে এলো, গলাটা ধরে এলো। বাবা কিভাবে টের পেল তার অনুভূতি? কিভাবে কি বুঝলো? ছি, কি লজ্জা! বাবা কি ভাবছে এখন? সিদ্রা ধরা পড়া চোরের ন্যায় লজ্জায়, অস্বস্তিতে কেঁচোর মতো মুচড়িয়ে উঠল। অজানা হাঁসফাঁস থেকে বাধ্যতস্থ বলে উঠল, মা ডাকছে। তুমি সাবধানে থেকো, বাবা। আমি এখন রাখছি। সিদ্রা দ্রুত ফোন কাটল। ইলিয়াস মেয়ের মিছিমিছি তাড়াহুড়ো দেখে ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসল। বলল, পাগলি। তীব্র ক্রোধ নিয়ে বসার ঘরের সোফায় বসে আছেন তোফাজ্জল ভুঁইয়া। অর্ধ অফিস করেই ভর দুপুরে তিনি আজ বাসায় ফিরেছেন। মেজাজ তার তুঙ্গে। পরনে এখনো তার অফিসের ফরমাল ড্রেস, এর পাশেই অবহেলায় গড়াগড়ি খাচ্ছে কাঁধের ব্যাগটা। অথচ মানুষটার মুখাবয়ব স্রোতের ন্যায় শান্ত। অসময় স্বামীর উপস্থিতি টের পেয়ে ভীষণ ঘাবড়ে গেল মমতা। তোফাজ্জল কি সবকিছু জেনে গেল? যদিও গতকাল রাতে বিষয়টা তিনি মানুষটাকে কিচ্ছু বলেনি, টের পেতে দেয়নি। তবে কি হলো উনার? বাহির থেকে কিছু জেনে যায়নি তো? অজানা ভয়ে মমতার বুকটা কেঁপে কেঁপে উঠল। 20 বছর সংসার জীবনে এই প্রথম মমতা অনুভব করল সে স্বামীকে ভয় পাচ্ছে। তার সামনে যেতেও আজ হাঁটু কাঁপছে। তবুও বসে থাকা যাবে না। মানুষটার কি হলো জানতে হবে। মমতা নিজেকে যথাযথ সামলে নিল। তবুও ভয় করছে। সে সেভাবেই এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে বসার ঘরে গেল। স্বামীর পাশে বসল। শরবতের গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল, কি ব্যাপার? তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? এতক্ষণ নিজেকে দমিয়ে রাখা তোফাজ্জল আচমকা গর্জে উঠল। স্ত্রীর দিকে তাকিয়ে হিসিয়ে শুধালো, তুমি জানো না? মমতা ফাঁকা ঢোক গিলল। তবুও নিজেকে সামলে বলল, রেগে আছো কেন? কি হয়েছে? মাথা ঠান্ডা করে বসো একটু। নেও, ঠান্ডা শরবতটা খাও। বলতে বলতে শরবতের গ্লাসটা আরেকবার এগিয়ে দিল মমতা। তোফাজ্জল আচমকা গ্লাসটা হাতে নিয়ে তীব্র ভেজে ছুঁড়ে ফেলল মমতার সামনের দিকটাতে। মুহূর্তেই কাচের গ্লাসটা ঝনঝন শব্দ করে ভেঙে কত টুকরো হলো কে জানে। স্বামীর বেপরোয়া রাগ দেখে কয়েকবার কেঁপে উঠল মমতা। ভীত চোখে আশপাশে তাকালো। থেমে নেই আর তোফাজ্জল। লোকটা ক্রোধে হিতাহিত জ্ঞান হারিয়ে স্ত্রীর গলা চেপে ধরে ফুঁসে উঠল, বেয়াদব মহিলা! মমতা ত্রাসে জর্জর হয়ে এলো। আশপাশে তাকিয়ে আবারও কাউকে খুঁজল। এত চেঁচামেচি শুনেও তার হয়ে কেউ এগিয়ে আসেনি। দুটো ছেলে মেয়ে দুজনেই ধরকুনো। মেয়েটা তো জগতের মাঝে নেই বোধ হয়। ছোট ছেলেটা বুদ্ধি প্রতিবন্ধী। হারা মজাদা মোবাইল নিয়েই বোধ হয় রুমে পড়ে আছে। জগতের কোনো চিৎকার চেঁচামেচি তার কানের পাশ দিয়েও যাবে না। অন্যদিন হলে মমতা হম্বিতম্বি দিয়ে ফেলতো এতক্ষণে। কিন্তু এখন তার সময়টা বড্ড খারাপ যাচ্ছে। মমতা অজানা ভয়ে আরো একটু নরম হয়ে এলো। স্বামীর হাত ছাড়াতে ছাড়াতে কোমল গলায় বলল,
অধরার আব্বু, শান্ত হও। তোফাজ্জল আরো ভয়ানক ক্রোধ নিয়ে স্ত্রীকে ঝাঁকুনি দিয়ে ফেলে দিল। নিজের রাগ সংবরণ করতে পাশের টেবিলটাতে লাথি মেরে চেঁচিয়ে উঠল, তুমি আমাকে শান্ত হতে বলছো, মমতা? এরপরও তুমি আমাকে শান্ত হতে বলছো? আমার সম্মান তুমি কিছু অবশিষ্ট রেখেছ? রাখোনি। তোমার লোভের জন্য বলিদান দিলে আমার মেয়েটাকে। তুমি কি ভাবছো তোমার কুকির দিয়ে আমি কিছু জানবো না? মমতা বাধাহীন চোখের জলস্রোত নিয়ে বলল, আমি আমার কাজের জন্য লজ্জিত, অধরার আব্বু। তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। এমন কিছু হবে আমি বুঝতে পারিনি। কেন বুঝতে পারোনি? কেন? তোমাকে আমি বারবার সতর্ক করেছি, মমতা। বারবার বলেছি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের কাছে সম্মানটাই সবার আগে। তুমি নিজেকে সংবরণ করে নাও। আমরা এভাবেই ভালো আছি। কিন্তু তুমি বড় লোভী মহিলা। তুমি কি করেছো? কি করেছো? তুমি কোনো মা? কোনো মা যে নিজের মেয়ের এত বড় সর্বনাশ করে? আমি লোকসমাজে মুখ দেখাবো কি করে এখন? কি করে আমি আমার মেয়ের এই বদনাম ঘোচাবো? মমতা নিঃসুপ। নিজেকে কেমন অসহায় লাগছে তার। নিঃশব্দে কেবল চোখের জল বিসর্জন দিচ্ছে। কি বা বলবে সে? সেই মুখ কি তার আছে? এই মুহূর্তে তার মনে হচ্ছে তার করা জগতের সব পাপ একত্রিত হয়ে তাকে চেপে ধরেছে, গিলে খেতে চাইছে। আর মমতা কোনো কুলকিনারা না পেয়ে পাপের সাগরে কেবল হাবুডুবু খাচ্ছে। তার মধ্যে একটু থেমে তোফাজ্জল উচ্চ কণ্ঠে আবারও বলল, শুধুমাত্র ছেলে মেয়েদের কথা ভেবে আমি এতদিন সব সহ্য করেছি, অনেক সহ্য করেছি। কিন্তু আর না। আর এক মুহূর্ত না। ওদের ভালো থাকার জন্য দিনের পর দিন আমি তোমার কাছে নত হয়েছি, তোমার উচ্চস্বরে করা অপমান সহ্য করেছি, তোমার রাগ, অভিমান, অন্যায় সব চুপচাপ মেনে নিয়েছি। শুধু চেয়েছি আমাদের সন্তানরা শান্তিতে থাকুক, ওরা সুখী হোক। কিন্তু আজ আমার সেই আদরের মেয়েটা তোমার জন্য সব হারিয়েছে। প্রতিনিয়ত অশান্তি আর লাঞ্ছনার আগুনে পোড়াবে ওকে। আমার তো সব শেষ হয়ে গেছে। কিন্তু তোমার? শোনো, তোমার আর আমার সংসারে থাকার কোনো অধিকার নেই, মমতা। তোমার মতো স্বার্থপর, জঘন্য নারীকে আমি আর এক মুহূর্তও সহ্য করব না। আজই আমি তোমাকে ত্যাগ করব। আজই আমি তোমাকে ডিভোর্স দেব। ডিভোর্স। স্বামীর বলা ডিভোর্স শব্দটা কানে লাগতেই মমতার শ্বাস আটকে এলো। দুনিয়া ঘুরে এলো। এই বয়সে এসে ডিভোর্স? ভাবতেই মানুষটা বুক চেপে ধরে আতঙ্কে উঠল। কি বলছো, অধরার আব্বু? তোফাজ্জল ভুইয়া প্রচন্ড রকমের তেতে আছেন। অনর্গল ঘরের জিনিসপত্র ছড়ে ছোড়ি করে নিজের রাগ বিসর্জন দিচ্ছে। অফিস টাইমে লোকের বাঁকা দৃষ্টি এর ফিসফিসানি শুনে লজ্জায় তার মুখ লুকানোর জায়গা হয়নি। নেহাত লোকটা ভদ্রলোক, স্ত্রীর গায়ে হাত তোলার মতো কাপুরুষ নয়। অন্য কেউ হলে এতক্ষণও মমতার মতো মহিলাকে কয়েক খা বসিয়ে বেহুশ করে ফেলত। কিন্তু উনি তা পারছেন না। তাই নিজের ক্ষোভ মেটাতে ঘরের ভেতর কালবৈশাখীর তাণ্ডব চালাচ্ছেন। জগতের কোনো কথাই তার কর্ণগোচর হচ্ছে না। মমতা আর এক মুহূর্ত লোকটার সামনে দাঁড়ানোর সাহস করল না। আলবেছে মেয়ের রুমের দিকে ছুটে গেল। একমাত্র মেয়ের কথাতে তোফাজ্জল ঠান্ডা হতে পারেন। মেয়েটা তার বড় আদরের। মমতা দূর থেকে মেয়েকে ডাকল, অধরা, মা, দরজা খোল। দরজাটা খোল, মা। অপাশ থেকে কোনো শব্দ এলো না। মমতা দৌড়ে গিয়ে দরজার ধাক্কা দিল। দরজা খোলাই রয়েছে। মা দস্যু বালিকার ন্যায় মেয়ের সামনে দাঁড়িয়ে হাঁপানো স্বরে বলল, তোর বাবা খুব রেগে আছে, বধূ। ভেঙে চুরে সব শেষ করে ফেলেছে। তুই গিয়ে তাকে একটু আটকা, মা। হাঁটুতে মুখ গুজে বিছানার দেয়াল ঘেঁষে বসেছিল অধরা। তার কানে মায়ের বলে কিছু ঢুকলো কিনা বোঝা গেল না। বরং মেয়েটা মাকে দেখে কিঞ্চিত বিরক্তই হলো। চোখে মুখে একরাশ খুব মিশ্রিত অনুভূতি নিয়ে এসে বলল, বিরক্ত করো না তো, আম্মু। মেয়ের আচরণে মমতা পুরোপুরি হতাশ হলো। আশাহত হলো। কি বলছে এই মেয়ে? মাথা গেছে ওর?
এদিকে তার সংসার ভাঙতে চলছে, আর মেয়ে কিনা তাতে বিরক্ত হচ্ছে। এই দিনও তার দেখতে হলো। সে এতটাই খারাপ মা? মমতা এবার বেশ শব্দ করেই কেঁদে উঠল। হাউমাউ করে মেয়ের সামনেই হাঁটু ধসে বসে পড়ল। কিন্তু তা কিছুই লক্ষ্য করছে না অধরা। সে ভাবছে অন্য জগৎ নিয়ে। গতকাল থেকেই তুমুল ভাবে ভাবছে মেয়েটা। দুনিয়ার সবকিছু তার অসহ্য লাগছে। নিজেকে, মাকে, ঘরদোরকে। কিচ্ছু ভালো লাগছে না তার। যে প্রেম পেতে একসময় ব্যাকুল হতো মেয়েটা, আজ সেই প্রেম ভালোবাসার প্রতিও এসেছে বিতৃষ্ণা। ভালোবাসা, এই ভালোবাসা, মোহমায়া পুষে কি পেল সে? কিছু পেল? শেষমেশ সবই তো গেল। এর থেকে ইরফান ভাইয়ের কথা মেনে নিজেকে সংযত করলেই তো পারত সে। লোকটা তো তাকে বারবার সতর্ক করেছেন, সেবারও বলেছেন, সময় থাকতে নিজেকে শুধরে নে অধরা। বেহায়ামো করে নিজেকে আর ছোট করিস না। প্রত্যেক মানুষের ভেতরে অন্তত কিছুটা আত্মসম্মান বোধ থাকা উচিত, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তোর ভেতর সেটা নেই। মানুষ তোকে পুতুলের মতো নাচাচ্ছে, আর তুই সেই ছকের খেলোয়াড় হয়ে যাচ্ছিস। তুই কি এতটাই বোকা? কেন এই পাগলামি করছিস? জোর করে কিছু হয় না, এটা বুঝতে পারছিস না? তোদের এই লোভের জন্য একদিন দেখবি তোরা সব হারাবি। আমি আবারও স্পষ্ট করে বলছি অধরা, তোকে নিয়ে আমার কোনো অনুভূতি নেই। আমি অন্য একজনের প্রতি আসক্ত। শুধু আসক্ত না, তীব্রভাবে আসক্ত। এতটুকু ভাবতেই অধরা ভেতরের সত্তাটা কেমন আফসোসে আফসোসে দুমড়ে মুচড়ে গেল। মেয়েটা অদ্ভুত এক যন্ত্রণায় দুহাতে নিজের মাথাটা চেপে ধরে চিৎকার করে উঠল। আপনার বলা কথা সত্যি হয়েছে ইরফান ভাই। আমাদের লোভ আমাদের সব শেষ করে দিয়েছে। আমার আর শেষ হওয়ার কিচ্ছু বাকি নেই, কিচ্ছু না। হারানো এই যন্ত্রণা আমাকে আজীবন বয়ে বেড়াতে হবে, আজীবন। চট্টগ্রাম সেনানিবাসের কাছাকাছি অবস্থিত ক্যাফ 24 পার্ক। দুপুরের রোদ যেন চারপাশকে ঘুম পাড়িয়ে দিয়েছে, গাছের পাতাগুলো নিস্তব্ধ। পার্কে জনসমাগম কম, কেউ কেউ ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে। তবে এই নীরবতা খানিকটা দূরে ভেঙে দিচ্ছে 3 উদ্দীপ্ত যুবকের প্রাণবন্ত উপস্থিতি। লেফটেন্যান্ট ইরফান তালুকদার, আদনানার জয়। কঠিন এক মিশনের সফল সমাপ্তি ঘটিয়ে গতকাল রাতে তারা ফিরেছে। আল্লাহর অশেষ রহমতে এবারের অভিযানে কোনো মায়ের কোল খালি হয়নি, কোনো পরিবার হারানোর বেদনায় কাঁদেনি। মিশন ছিল ভীষণ চ্যালেঞ্জিং, জীবন মরণের সীমানায় দৌড়াতে হয়েছে, তবু এক মুহূর্তের জন্য পিছু হটেনি সৈন্যদল। ক্লান্তি, কষ্ট সব জয় করে বিজয়ের নিশান উড়িয়েছে। আজকের দুপুরটা ওদের। মেজর বিশ্রামের অনুমতি দিয়েছেন, আর সেই অবসরটাকে প্রাণবন্ত করে তুলতে 3 বন্ধু সিভিল ড্রেসে পার্কে এসেছে। তাদের টকবগে শরীরে বিশ্রামের সময় নেই, বরং শুরু হয়েছে এক মজার বাজি। 5 মিনিটে কে সবচেয়ে বেশি পুশ আপ দিতে পারবে? শর্ত একটাই, যে জিতবে তাকে বাকি 2 জন আজ জমিয়ে খাওয়াবে। ব্যাস, প্রতিযোগিতা শুরু। পার্কের এক খোলা জায়গায় প্রথমে আদনান, তারপর জয় পুশ আপ শেষ করলো। এবার পালা ইরফানের। রোদের উত্তাপ উপেক্ষা করে সে গভীর শ্বাস নিল, শরীর টান টান করলো, মাটি স্পর্শ করে প্রথম পুশ আপ দিল। সময় চলছে। জয় ও আদনানের চোখে উত্তেজনা, মুখে চ্যালেঞ্জের হার জিতের ছাপ। তারা গুনছে 1, 2, 3, 4। হঠাৎ করেই ওদের সংখ্যা গোনা বন্ধ হয়ে গেল। একটা রিনরিনে, মেয়েলি কণ্ঠ বাতাসে ভেসে এলো। হাই, হ্যান্ডসাম। বন্ধুরা মুখ চাওয়াচাই করল। পর মুহূর্তেই তারা ইরফানের দিকে তাকিয়ে কেমন কেমন করে হাসল। সামনে থাকা মেয়েটিকে কিছু একটা ইশারা করে ওরা দুজন দ্রুত সরেও গেল। অপ্রত্যাশিত, মেয়েলি কণ্ঠে ইরফানও স্থির হয়ে গেল, হাতের ভর দিয়ে সামান্য উঠে তাকালো, কে বলল এটা? মুহূর্তেই তার সামনে দাঁড়ানো হাসি হাসি মুখের মেয়েটিকে এখানে দেখে সেও কিছুটা অবাক হলো, কিন্তু তার মুখে প্রকাশ করল না। বরং ছেলেটার স্বভাবসুলভ গম্ভীর অবয়বটা বজায় রেখেই হাত ছাড়তে ছাড়তে উঠে দাঁড়ালো। সামনের মেয়েটার দিকে আর একবারও না তাকিয়ে শুধালো, সিদ্রা তুই এখানে কি করছিস?
সামনের মেয়েটা অকপটে দুষ্ট হেসে দাঁত বের করে শুধালো, আপনাকে দেখতে এলাম লেফটেন্যান্ট সাহেব। ইরফান ভ্রু বাঁকিয়ে বিরস মুখে মেয়েটাকে একবার আগাগোড়া পরখ করে নিল। চোখের দৃষ্টি তার স্বাভাবিক, অথচ কোথাও যেন একটু ক্রোধ লেপ্টে আছে। ইরফানের চোখে মুখে বিরক্তি ভাব দেখে সিদ্রা খানিকটা শুকনো ঢোক গিলল। এরপর প্রায় সঙ্গে সঙ্গেই বলল, বাবার সাথে দেখা করতে এসেছি ইরফান ভাই। ইরফান আগের মতো করেই বলল, একা এসেছিস? সিদ্রা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। ইরফানের বিরক্তিতে কপালে 4টা ভাঁজ পড়ল। এই মেয়েটা এত কেয়ারলেস, এত বোকা। একজন লেফটেন্যান্ট কর্নেলের প্রকাশ্যে গোপনে কত শত্রু থাকে। যদি ওর কিছু হয়ে যেত। ইরফান আর নিজেকে বেশিক্ষণ দমিয়ে রাখতে পারল না, ধমকে উঠল, একা কেন এসেছিস? সিদ্রে কিছু বলতে পারল না আর। এর মধ্যে পেছনে থেকে শোনা গেল শাহেদ ইলিয়াসের গম্ভীর কণ্ঠ, কি ব্যাপার লেফটেন্যান্ট, তুমি আমার মেয়েকে ধমকাচ্ছ যে? ইরফান চাচার দিকে তাকিয়ে স্পষ্ট কণ্ঠে শুধালো, আপনার কেয়ারলেস মেয়েকে যে দুটো থা অপ্পর দেয়নি এটাই ডেরো বেশি। শাহেদ ওর দিকে কটম চোখে তাকালো। কিছু বলবে তার আগেই সিদ্রা এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। আদুরে স্বরে ডাকলো, বাবা। মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলো শাহেদ। আলতো হাতে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বাবাও ডাকলো, মা। বাবার আদুরে স্পর্শ, মিষ্টি স্বরে মা ডাকটা শুনে সিদ্রার আরো একটু গদগদ করে নিজেকে বাবারও সামনে উপস্থিত করল। শাহেদ মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ফের বলল, তুমি একা কেন আসতে গেলে মা? আজ আমি নিজ হাতে কাচ্চি রান্না করেছি বাবা। এটাই আমার হাতে করা প্রথম রান্না, আর তুমি খাবে না তা তো হয় না। তোমার তো আর বাসায় যাওয়ার সময় হয় না, তাই আমিই চলে এলাম। মেয়ের কণ্ঠে প্রথম রান্না নিয়ে আগ্রহ, কিছু অভিমান, যা দেখে হাসলো শাহেদ। মেয়ের হাত ধরে তার সঙ্গে সাথে কথা বলতে বলতে একটা ক্যাফের দিকে এগুলো। সিদ্রা বাবার সঙ্গে হাঁটলেও তার দৃষ্টিপাটকের আশপাশটায়। তার চোখ দুটো খুঁজে চলছে একটা পরিচিত যুবককে। গেল কই লোকটা? এতক্ষণ তো এখানেই ছিল। মেয়ের উদ্বেগ দেখে মুচকি হাসলো শাহেদ। খানিকটা গলা পরিষ্কার করে আচমকা মেয়েকে বলল, কাচ্চি কি শুধু আমার জন্যই এনেছো মা? আর কারোর জন্য আনোনি? বাবার রসিকতা বুঝতে অসুবিধা হলো না সিদ্রার। মেয়েটা খানিকটা লজ্জা পেল। সেভাবে মিনমিন করে বলল, ইরফান ভাইয়ের জন্য এনেছি। শাহেদ আবারও মুচকি হাসল। পিছনে তাকিয়ে ইরফানকে ডাক দিল, আমার সঙ্গে এসো বেয়াদব ছেলে। ইরফান ওদের বাবা মেয়ের কথার মাঝখান থেকে সরে গিয়ে কেবলই একটা বেঞ্চিতে বসছিল। আর আশেপাশটায় খুঁজে চলছিল দুই বন্ধুকে। হারামিগুলো আর ভালো হলো না। বন্ধুকে বিপদে রেখে কেমন রেগে গেল। মরতে গেল কোথায়? আশপাশটায় তো নেই। এর মধ্যে চাচার অদ্ভুত ডাকনাম শুনে সেদিকে একবার অনিচ্ছা নিয়ে তাকালো। পরপর খানিকটা বেপরোয়া ভাবে হাত পা মেলে দিয়ে বেঞ্চে আরাম করে বসল। বলল, আমি এই মুহূর্তে ছুটিতে আছি কর্নেল সাহেব। কারো অপ্রয়োজনীয় কথা শুনতে বাধ্য নেই। ছেলেটার বেপরোয়া ভাবসাব দেখে শাহেদ ইলিয়াস কটমট কণ্ঠে বলল, তুমি যতদিন এই পেশায় থাকবে ততদিন তুমি আমার কথা শুনতে বাধ্য ইরফান তালুকদার। হারি আপ অ্যান্ড কাম উইথ মি লেফটেন্যান্ট। দ্যাটস অ্যান অর্ডার। ইরফানের মধ্যে কোথাও যাবার তাড়া নেই, বরং সে নিজের জায়গাটায় আর একটু আরাম করে বসল। চাচার কথা তার কান অবধি পৌঁছালো কিনা তাও বোঝা গেল না। শাহেদ ইলিয়াস নিজের কথা শেষ করে আর ওর ভরসাতে দাঁড়িয়ে থাকলো না। মেয়েকে নিয়ে আবার হাঁটতে শুরু করলো। সিদ্রা বাবারও সঙ্গে হাঁটলেও তার মনটা বরং পড়ছে। উনি কি আসবে না? সিদ্রা তো তার পছন্দের কাছেই রেঁধেছিল। কতটা আগ্রহ নিয়ে এখানে এসেছে সে। লোকটা কি ওর রান্না একবার টেস্ট করবে না? তার মুখে একটু প্রশংসা শুনলেই তো সিদ্রার জীবন ধন্য। কিন্তু চাপা স্বভাবের মেয়েটা বাবারও সামনে দাঁড়িয়ে তাকে আর কিচ্ছু বলতে পারল না। বার কয়েক পিছনে তাকিয়ে আওড়াল, আপনিও আসুন না ইরফান ভাই।
পার্কের এক কর্নারের ক্যাফে বসে আরাম করে সিগারেট ধরিয়ে টানতেছিল আদনান ও জয়। সেই সঙ্গে দুই বন্ধু ইরফানকে নিয়ে মজা মারছিল। হালকা বাতাসে চারপাশটা বেশ শান্ত লাগছিল। হঠাৎ দূর থেকে কর্নেল ও তার মেয়েকে আসতে দেখলেন ওরা। মুহূর্তেই দুজন হাতের সিগারেট ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। আদনান জয়কে তাড়া দিয়ে বলল, মামা দৌড় দে। জয় হতাশ কণ্ঠে বলল, উপায় নেই মামা। স্যার আমাদের দূর থেকেই লক্ষ্য করছেন, এখন দৌড় দিলে ব্যাপারটা ভালো হবে না। দাঁড়া কিছুক্ষণ। ছটফট স্বভাবের আদনান এতটুকুতেই বিরক্ত হলো। এই ইরফানের শ্বশুরটা যখন তখন আসে কই থেকে? দেখা গেল আমার বন্ধুর রোমান্সের মধ্যেও ইসলায় এসে বলবে দ্যাটস অ্যান অর্ডার। জয় ওকে হাতের ইশারায় চুপ থাকতে বলল। এর মধ্যে কর্নেল চলে এলো ওদের কাছাকাছি। সামরিক নিয়ম অনুযায়ী ডিউটির বাইরে স্যালুট বাধ্যতামূলক না হলেও ওরা দুজন ভদ্র বাচ্চাদের মতো তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে সম্মানসূচক মাথা ঝুঁকিয়ে বললেন, গুড আফটারনুন স্যার। কর্নেল হালকা হাসলেন, মাথা নাড়িয়ে জবাব দিলেন, এনজয়িং ইউর টাইম লেফটেন্যান্ট শ। ওরা বিনয়ের সাথে উত্তর দিলেন, ইয়েস স্যার। কর্নেল মেয়েকে নিয়ে এগিয়ে গেলেন পাশের টেবিলের দিকটাতে। আদনানের জয় একটু একটু করে ওখান থেকে কেটে পড়ছিল। তার মধ্যে ওখানে এলো ইরফান। ইরানকে দেখেই কিছু একটা ইশারা করে দাঁত বের করে হাসলে আদনান। ইরফান চোখ কটমট করে তাকিয়ে এগিয়ে গেল সামনের দিকটাতে। ওদের কিচ্ছু বলল না আর। নীরবে গিয়ে এসে বসল সিদ্রার মুখোমুখি। আচমকা মানুষ রেখে দেখে সিদ্রা মেয়েটার এতক্ষণে নামসি মুখটা চকচক করে উঠল। সে চকচকে হাসিটার চোখ এড়ালো না ইরফানের। সিদ্রা হাসি হাসি মুখে নিজের ক্যারি করা খাবার বের করতে ব্যস্ত হয়ে গেল। আদনান জয়কেও ডাক দিল, ভাইয়া আপনারাও আসুন। আদনান ও জয় এতে তীব্র অস্বস্তিতে পড়ল। কারো পার্সোনাল আড্ডা ও খাবার দাবারে ভাগ বসানো অনুচিত। ওরা আমতা আমতা করে বলছিল, তোমরা এনজয় করো আপু, আমাদের একটু তাড়া আছে, আমরা আজ আসি তাহলে। কিন্তু সিদ্রা ওদের ছাড়ল না। ওদের অস্বস্তি বুঝতে পেরে বলল, আমি খাবার বেশি করেই নিয়ে এসেছি, সমস্যা হবে না, আপনারাও আসুন ভাইয়া। আদনান ও জয় ওর অনুরোধ আর ফেলতে পারল না। ওরা দুজন গিয়েও বসল। কর্নেল সাহেব ওয়াটারকে ডাক দিয়ে আরো কিছু খাবার দাবার অর্ডার করলো। সিদ্রা নিজের সঙ্গে আনা কাচ্চি সবাইকে বেড়ে দিল। মুহূর্তেই জমজমাট হলো খাবার টেবিল। মেয়ের হাতের রান্না বেশ আরাম করে খেলো শাহেদ ইলিয়াস। খেতে খেতে প্রশংসা করল। তার সঙ্গে তাল মিলালো আদনান ও জয়। কিন্তু পুরোটা সময়ই ইরফান ছিল নিশ্চুপ। এর মধ্যে শাহেদের ফোন এলো। ইমার্জেন্সি কল, এক্ষুনি থেকে হেডকোয়ার্টারে যেতে হবে। মানুষটা আর বসতে পারল না। মেয়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার আগে ইরফানকে বলে গেল, আমার মেয়েকে বাসায় পৌঁছে দিও লেফটেন্যান্ট। দ্যাটস অ্যান অর্ডার। ইরফানের প্রত্যুত্তর শোনার অপেক্ষা করলেন না শাহেদ ইলিয়াস। গটগট পায়ে জায়গায় ছাড়ল। তার যাওয়ার সঙ্গে সঙ্গেই আদনান জয়ে উঠে দাঁড়ালো। ওদের দুজনকে একান্ত কিছু সময় দিবার জন্যই বলল, আমাদের একটু তাড়া আছে ইরফান, আমরাও যাই। ইরফান স্বাভাবিকভাবেই বসে রইল। ওদের কথার প্রত্যুত্তর করল না। ওদের তাড়া ফাড়া সম্পর্কে সে জানে। ওদের হালচাল বুঝতে তার অসুবিধা হয়নি। জয় আদনান আর দাঁড়ালো না। আর কেউ না জানুক, তারা তো জানে বন্ধুর গভীর অনুভূতি। ক্যাফেতে মুখোমুখি বসে আছে ওরা দুজন। সিদ্রার মুখাবয়ব আনন্দ ঘন, ঠোঁটের কোণে লেগে আছে অদ্ভুত এক তৃপ্তির ছাপ। সে আরাম করে বসে কোল্ড ড্রিঙ্কে ছোট্ট ছোট্ট চুমুক দিচ্ছে, অথচ চোখ দুটো তার বেপরোয়া, একদম সোজা ইরফান ভাইয়ের দিকে স্থির। ইরফান যেন অন্য জগতে বন্দী। সেদিকে তার হেলদোল নেই। তার দৃষ্টি আটকে আছে ফোনের স্ক্রিনে। মাঝে মাঝে ভ্রু কুঁচকে কি যেন পড়ে, আবার কখনো অস্থিরভাবে আঙুল চালিয়ে স্ক্রল করতে থাকে। সিদ্রা চুপচাপ তাকিয়ে থাকে, একটু বিরক্তি নেই চোখে, বরং সুখ সুখ হাসি লুকিয়ে আছে তার দৃষ্টিতে।
পাশে বসা সুন্দরী নারীকে উপেক্ষা করে, আপনি ফোনে কি দেখছেন এত মনোযোগ দিয়ে? মাঝে মধ্যে তো একটু তার দিকেও তাকাতে পারেন, ইরফান ভাই। কোল্ড ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে চনমনে কণ্ঠে বলল সিদরা। কথার ভেতর লুকিয়ে ছিল দুষ্টুমির ছোঁয়া, চোখেও একরাশ শয়তানি হাসি। গ্লাসের রিমে আলতো কামড় দিয়ে সে অপেক্ষা করলো, দেখার জন্য ইরফান ভাই এবার কি বলে। মেয়েটার অপেক্ষা আর দীর্ঘ হলো না। ইরফান একবারও ওর দিকে না তাকিয়ে হাতের ফোনটা প্যান্টের পকেটে ভরতে ভরতে আচমকা ধমকে উঠল। তোর বাপ কি আমার ড্রাইভার পেয়েছে? আমাকে দেখে কি ড্রাইভার মনে হয়? সিদরা আর ইরফান ভাইয়ের ধমকে খুব একটা পাত্তা দিল না, বরং মেয়েটা অনেক সাহস জুগিয়ে ফট করে বলেই ফেলল, আপনাকে দেখে ড্রাইভার কম বরং জামাই মেটেরিয়ালি বেশি মনে হয়। ইরফান অমনি সামনে বসা মেয়েটার দিকে অগ্নি চোখে তাকালো। বিরস কণ্ঠে আবারও ধমকে উঠল, তুই আমার সাথে ফাজলামো করছিস সিদরা? আমি তোর ভাই হই। সিদরা নাক ছিটিয়ে উঠল, ইয়াক, আমি আপনাকে ওসব ভাই ফাইয়ের চোখে দেখি না লেফটেন্যান্ট সাহেব। তাহলে কেমন চোখে দেখিস? ইরফান খানিকটা কৌতূহল নিয়ে প্রায় সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল। সিদরা মেয়েটা আজ আর ধমল না। নিজের এতদিনে চাপিয়ে রাখা তীব্র অনুভূতিকে এক ঝটকায় উগড়ে দিল, চোখে চোখ রেখে বলল, জামাই জামাই চোখে। জানেন, আপনি ছাড়া পৃথিবীর সব ছেলেরাই আমার ভাই, একদম মায়ের পেটের আপন ভাই। আমি সবাইকে সেরকম চোখেই দেখি, সত্যি বলছি। মেয়েটার স্নিগ্ধ, সরল, বোকা বোকা স্বীকারোক্তি শুনে ইরফান মনে মনে একটু হাসল যেন। কিন্তু তার সেই হাসি প্রকাশ পেল না মুখাবয়বের গম্ভীরতার বেড়াজালে। হয়তো ছেলেটা ইচ্ছে করেই প্রকাশ করল না। সবসময়ের মতো ধমকা ধমকি আর নিজের ক্রোধের তোপের মুখে পড়তে হলো সিদরা মেয়েটাকে। ইরফান ভাইয়ের আগুন ঝরা দৃষ্টিপাতের সামনে বেশিক্ষণ টিকতে পারল না সিদরা। এতক্ষণ কথার খেয়ে হারিয়ে ফেলা মেয়েটা হঠাৎ সামনের পুরুষটিকে ভয় পেতে শুরু করলো। শুকনো ঢোক গিলল বার কয়েক, আর কোনো ভনিতা না করে সামনের মানুষটাকে মানিয়ে নেওয়ার মতো করে বলল, সরি সরি, আমি মজা করছিলাম ইরফান ভাই। ইরফান আর বসল না। এই বিষয়টি নিয়ে আর ঘাটাঘাটি করলো না কেন জানি। হঠাৎ টান টান সোজা হয়ে দাঁড়িয়ে সিদরাকে গম্ভীর কণ্ঠে যেন আদেশ করলো, বাইকে গিয়ে বস, তোকে বাসা অবধি পৌঁছে দিব। সিদরা আর কথা বাড়ালো না, চুপচাপ গিয়ে বাইকের কাছটাতে দাঁড়ালো। কিছুক্ষণ ইরফান ভাইয়ের কাছাকাছি পাশাপাশি থাকা হবে এতটুকু তো ভেবেই মেয়েটা দারুণ খুশি। মেইন রোড দিয়ে ইরফানের বাইকটি চলছে। তার কাঁধের কাছটাতেই এক হাত দিয়ে পিঠ খামচে ধরে বসে আছে সিদরা। ওরা দুজনই চুপচাপ। ইরফানের চোখ দুটি বাইকের মিররের দিকে স্থির, যেন সে নীরবে সেখানে কিছু খুঁজছে। গোপনে মিররের আয়নায় সে এক সাময়িককে গভীর দৃষ্টিতে দেখছে কি কে জানে। হঠাৎ করে মাঝ রাস্তায় তার ফোনটা শব্দ করে বেজে উঠল। ইরফান ফোনটা ব্লুটুথে কানেক্ট করে ড্রাইভিং করতে করতেই রিসিভ করলো। আচমকা ওপাশ থেকে আদনান বেসুরো গলায় গিয়ে উঠল, প্রেমে পড়লে মানুষ বন্ধু চিনে না রে দয়াল, প্রেমে পড়লে মানুষ বন্ধু চিনে না। বন্ধুর অদ্ভুত গানের সুর কানে আসতেই ইরফান আচমকা বাইকের ব্রেক টেনে ধরল। নাক মুখ কুঁচকে তীব্র বিরক্তি নিয়ে মৃদু চেঁচিয়ে উঠল, ইয়াক, কি বিশ্রী। অথচ ওপাশ থেকে এবার ফোনটা বোধহয় জয় নিল। পুনরায় তার কণ্ঠে সেই একই সুরে বেজে উঠল, সত্যি কথা মানুষের হজম হয় না রে দয়াল, সত্যি কথা মানুষের হজম হয় না। ইরফান তখন আর নিজেকে সামলাতে পারল না, এক টান শ্বাস টেনে হতাশার সুরে বলল, জয়, তুইও? এদিকে সিদরা ইরফান ভাইয়ের আচমকা রিয়াকশনের কারণ টারণ কিছু বুঝতে না পেরে বেশ কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল। তারপর একটু কুকড়ে গিয়ে প্রশ্ন ছুড়ে দিল, কি হলো ইরফান ভাই? হঠাৎ এভাবে বাইক থামালেন কেন? মেয়েটার চোখে মুখে খেয়ে গেল মিশ্র প্রতিক্রিয়া, কৌতূহলের অবাক বিষয়ের মিশেল। কিন্তু ইরফানের মধ্যে সেরকম কিছুই দেখা গেল না। ছেলেটা বন্ধুদের লাস্ট হুমকি ধমকি দিয়ে ফোনটা কাটলো। আবারও বাইক স্টার্ট দিল। বাইক চলছে।
কিছুটা দূরে যেতেই সিদ্রা আবারও কথা শুরু করলো। ঠোঁটের কোণায় হাসি ঝুলিয়ে ডাকলো, ইরফান ভাই। মিররের দিকে তাকিয়ে ইরফান ছোট্ট করে সাড়া দিল, হু। সিদ্রার ঠোঁটের কোণের হাসিটা এবার আরো স্পষ্ট হয়। কাঁধের হাতটা আরো একটু চেপে একবার ইরফানের দিকে তাকায় গভীর চঞ্চল দৃষ্টিতে। আপনাকে একটা গল্প শোনাতে চাই। গল্প? ইরফানের কপালে ভাঁজ পড়ে। হ্যাঁ, সিদ্রা তৎক্ষণাৎ হেসে বলে, একজন ব্যস্ত মানুষের গল্প, যে কাজের মধ্যে এত ডুবে থাকে যে পাশে বসে থাকা কাউকে ঠিকমতো দেখতে পর্যন্ত পায় না। ইরফান হাসে, এটা কি তুই আমায় বললি? সিদ্রা মাথা ঝাঁকিয়ে বলে, আপনি নিজেই বলুন না হয়। ইরফান হেলমেটের ভেতর থেকে ঠোঁট এলিয়ে হাসল, নিজের সঙ্গে আওড়াল। আমার দৃষ্টিতে সারাক্ষণই তুই। পুরুষটির এই কথা পেছনের মেয়েটা আর শুনল না। সে কেমন চাতকের ন্যায় জবাবের আশায় কান পেতেছিল। কিন্তু তাদের আর কথোপকথন এগুলো না। বাকিটা পথ ছিল ইরফান নীরব। সিদ্রা বা আর কি বলবে? একা একা কি কথা বলা যায়? মানুষটা এমন কেন? একটু বেশি কথা বললে কি হয়? সিদ্রার অদ্ভুত ভাবনার মাঝে বাইক এসে থামলো তালুকদার বাড়ির গেটের কাছটাতে। ইরফান সঙ্গে সঙ্গে তাড়া দিল, নাম। সিদ্রার মন খারাপ হলো। এত তাড়াতাড়ি চলে আসা লাগে? পথটা এত ছোট। আর একটু দীর্ঘ জার্নি হলে কার কি ক্ষতি হতো? সিদ্রাকে মন খারাপ করেই বাধ্য হয়ে নামতে হলো। ও নামতেই ইরফান উল্টো পথে আবারও বাইক ঘুরালো। যা দেখে সিদ্রা মৃদু কণ্ঠে শুধালো, ভেতরে যাবেন না ইরফান ভাই? এই বিকেলটা ছিল পুরোপুরি তোর নামে, এখান থেকে এক সেকেন্ডও অন্য কারোর জন্য নয়। রসকসহীন ভাবে কথাখানি বলেই ইরফান হাওয়ায় উড়ে গেল যেন। আচমকা ইরফান ভাইয়ের কথাখানা ওর কাছে কেমন কেমন শোনালো। কি বলল মানুষটা? সিরিয়াসলি? ইরফান ভাইয়ের কাছে সে এত স্পেশাল? ভাবতেই অষ্টাদশী প্রেমিক মনটা ভেতর থেকে আবারও ঢাকঢোল পিটিয়ে নেচে নেচে উঠল। অপর মানুষটার একটু আহ্লাদে ওর ভেতরের সত্তাটা আরো আশকারা পেল। মেয়েটা কেমন মায়াভরা দৃষ্টিতে ইরফান ভাইয়ের যাওয়ার পথটা দেখল। আচমকা সে পথের দিকে তাকিয়ে সিদ্রা বলে উঠল, আপনাকে পাওয়ার লোভ কিন্তু আমি ছাড়ছি না ইরফান ভাই। লোভ যে খারাপ সে কথাই তো শুনে এসেছি সারা জীবন। কিন্তু যদি সে লোভ হয় আপনাকে পাওয়ার, যদি সে লোভ হয় আপনার হাতটা ছুঁয়ে রাখার, আপনার পাশে দাঁড়ানোর, আপনার হাসির কারণ হওয়ার, এই লোভ ত্যাগ করা যায় না জানেন, বরং দিন দিন বাড়ে আরো গভীরে গেঁথে যায় মন জুড়ে। আপনি যখন চোখের সামনে দিয়ে চলে যান তখন মনে হয় এই মুহূর্তে ছুঁয়ে আপনাকে। আপনি যখন চুপ করে থাকেন মনে হয় আপনার মনের সব শব্দ শুনে নিয়ে এলবেছে। আপনি যখন হাসেন মনে হয় এই হাসিটা আমার একার করে নেই। আপনাকে পাওয়ার লোভটা যদি অপরাধ হয় তবে আমি আজীবন অপরাধী হয়ে থাকতে রাজি। কারণ এই লোভের বিচার শুধু আমার হৃদয়ই করতে পারে, আর সে তো আপনার দিকেই ঝুঁকে আছে। আপনি কি আমাকে এই লোভের অতল সাগর অবধি ডুবে যেতে দেবেন ইরফান ভাই? কারো বক্ষ জুড়ে রঙিন বসন্তের আনাগোনা, আর কারো বক্ষ জুড়ে তীব্র খরা। চার দেয়ালের অন্ধকার ঘরটার মাঝেই আজকাল নিজেকে বন্দি করে রেখেছে অধরা। দিন রাত কেটে যাচ্ছে হতাশায়, অথচ মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছে না সে। বাবা মায়ের সম্পর্কটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কিন্তু তার যেন তাতে কোনো হেলদোল নেই। কারণ সে তো নিজের ভেতরেই এক ভয়ঙ্কর ঝড়ও বয়ে চলেছে, সেদিনে নিজের করা পাপ থেকে প্রতিনিয়ত দগদ করে চলেছে। বুকের ভেতর সেই ভুলকে লালন করেই কোনো মতে শ্বাস নিচ্ছে মেয়েটা, কিন্তু ভালো থাকা আর হয়ে উঠছে না। জীবনে কিছু ভুল থাকে না যা মানুষকে সারা জীবন কাঁদিয়ে যায়, তাদের আর কখনো সত্যিকারের শান্তি মেলে না। অধরের ক্ষেত্রে যেন তাই হচ্ছে। প্রতিদিনের মতো আজও সে নিজের সমস্ত ভুলগুলোর হিসেব করছিল, অথচ সেগুলোর ভার বইবার শক্তি এর অবশিষ্ট নেই তার মধ্যে। সে ভাবছে, লোভ করে কি হলো? সর্বহারা ছাড়া কিছু পেলাম কি? সব পেতে পেতে যেন তার কিছুই পাওয়া হলো না। এক মুহূর্তের লোভ, এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত তার পুরো জীবনকে তছনছ করে দিয়েছে, শেষ করে দিয়েছে সব সব। ও
অতীতের স্মৃতিগুলো একের পর এক চোখের সামনে ভেসে উঠছে কেমন। প্রতিটি মুহূর্ত তাকে মনে করিয়ে দিচ্ছে তার নিজের করা পাপের কথা। বুকের ভেতর শূন্যতা আর অপরাধবোধের এক দহনে ক্ষণে ক্ষণে পড়ছে অধরা। এক সময় যা চেয়েছিল সে, যা পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করেছিল, আজ তাই তার কাছে অর্থহীন মনে হচ্ছে। এখন কেবল তার অবশিষ্ট রইল দীর্ঘ এক শূন্যতা, আর আকাশ সমান আফসোস। লোভ করে সে কি পেল? কিছুই তো নয়, শুধু হাহাকার, শুধু হারানোর যন্ত্রণা। মেয়েটা প্রতিদিনের মতো আজও ফুপিয়ে উঠল আচমকা। ঝড় ঝড় করে কাঁদল কতক্ষণ। হঠাৎ মুখে ওড়না চেপে হতাশ কণ্ঠে আওড়াল, তীব্র লোভ করে আমি কেবল তোমাকেই পেতে চেয়েছিলাম, অথচ দেখো, দিন শেষে আমি কিছুই পেলাম না। না তোমাকে, না নিজেকে। ওর কণ্ঠে ছিল এক ধরনের নিষ্প্রাণতা। কান্না থামানো সম্ভব হচ্ছে না, বুকের ভেতরের যন্ত্রণা থেকে থেকে আরো তীব্র হয়ে উঠল। হৃদয়ের গভীর থেকে বের হয়ে আসলো আরো কিছু শব্দ। জানো, এখন শুধু জীবন আমাকে বারবার উপলব্ধি করাচ্ছে, সত্যতা যেখানে, শান্তি সেখানে। লোভ যেখানে, অশান্তি সেখানে। সমাপ্ত।